I am thankful that our principal, Madam Dr. Rumpa Dash, has given me such an opportunity to present few words in the occasion of World Health Day. Today is 7th April 2021, World Health Day. The day is celebrated to create awareness among the people about the benefit of remaining healthy. In such occasion, NAC, NSS and IQAC cell of Mohistala College have jointly organized such a beautiful webinar on COVID-19 pandemic and its impact on world health. In this webinar, I must cordially welcome Dr. Shantanu Pal, Professor of Botany, University of Calcutta. I think this webinar definitely will encourage our students to enhance the awareness about different health related issues in the pandemic situation. Now I would like to share some World Health Day quotes. According to Gautam Buddha, health is the greatest gift, contentment the greatest wealth, faithfulness the best relationship. According to Mahatma Gandhi, it is health that is real wealth and non-pieces of gold and silver. According to William Shakespeare, our bodies are our gardens, our wills are our gardeners. Thanks to all. Thank you. থ্যাংক ইউ দীপা ম্যাম। এখন আমি ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যামকে, যার উদ্যোগে আজকে অনুষ্ঠানটি শুরু হচ্ছে। শুভ সন্ধ্যা সকলকে। এখানে উপস্থিত আমাদের মাননীয় অতিথি ডক্টর শান্তনু পাল, প্রফেসর অফ বটানি, এবং আমার বিশিষ্ট বন্ধু, আমাদের গভর্নিং বডির ফর্মার মেম্বার, ক্যালকাটা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ। এছাড়াও উনি একজন স্বনামধন্য বৈজ্ঞানিক এবং ইমিউনোলজিস্ট, এবং আজকের যে বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি এই বিষয়ে without any hesitation আমি বলতে পারি he is one of the leading experts of the day. I'm really thankful to you, Dr. Paul, that you have made time from your extremely busy schedule to be with us. এছাড়া আজকে এখানে আমাদের সাথে আমাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা। গত এক বছর থেকে আমরা প্যান্ডেমিক শব্দটা এবং তার সাথে সাথে বেশ আরো কিছু শব্দবন্ধ যেমন কোয়ারেন্টাইন, যেমন আইসোলেশন, এই সবগুলোতে খুব অভ্যস্ত হয়ে গেছি। আমার নিজেরও যে বিশেষ এই কোয়ারেন্টাইন বা প্যান্ডেমিক বা আইসোলেশন বা কন্টেনমেন্ট জোন এই সব সম্পর্কে সাংঘাতিক ভালো কিছু ধ্যান ধারণা ছিল তা নয়, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে সকলের মতনই একটু আধখানিকটা জানতাম। এবং ওয়ার্ল্ড হেলথ ডে গত বছর যখন আমরা পালন করছি তার কয়েকদিনের মধ্যেই পৃথিবীতে এই কোভিড-19 করোনা ভাইরাস প্যান্ডেমিক এটাকে ডিক্লেয়ার করা হয় এবং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড was almost catapulted to an unprecedented crisis. যে ক্রাইসিসটার জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। পৃথিবীর একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে শুরু করে ভারতবর্ষের মতন একটি দেশ, এত জনসংখ্যা যেখানে সমস্ত জনজীবন একেবারে স্তব্ধ হয়ে যাওয়ার মতন যে পরিস্থিতি আমরা প্রত্যেকে ফেস করেছি নিজের মতন করে। এইরকম পরিস্থিতি কিন্তু একটি অভূতপূর্ব পরিস্থিতি, আমরা আগে কখনো ফেস করিনি, এবং এক বছর ধরে আমরা সেটা ফেস করে আসছি বলে কোথাও বোধহয় একটা কন্টেন্টমেন্ট বা একটা বোধহয় সেলফ স্যাটিসফ্যাকশনও আমরা ভুগতে শুরু করে দিয়েছি। আজকে যে ওয়ার্ল্ড হেলথ ডে আমরা সেলিব্রেট করতে চলেছি এবং কলেজের যে এনএসএস, আইকিউএসসি এবং ন্যাক সেল মিলে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে এবং খুব শর্ট নোটিসেই করা হয়েছে, কিন্তু আমার খুব ভালো লাগছে যে এখানে এত ছাত্রছাত্রীরা রয়েছে এবং ডক্টর পাল যেগুলো বলবেন আই এম শিওর সেগুলো শুনে আমরা সকলেই খুব ঋদ্ধ হব, সমৃদ্ধ হব। এই বছরের যে থিম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফর দ্য ওয়ার্ল্ড হেলথ ডে ইজ বিল্ডিং আ ফেয়ারার হেলদিয়ার ওয়ার্ল্ড। একটি সুন্দর
স্বাস্থ্যোজ্জ্বল পৃথিবীর বিন্যাস হোক, আমরা সকলেই চাই। এবং হয়তো এই মুহূর্তের মতো এমন করে কারো মনোবাক্যে আমরা কেউ চাই না। স্বাস্থ্য মানে শুধুই কিন্তু ইটস নট জাস্ট ফিজিক্যাল ওয়েলথ অর ওয়েলবিং, আমাদের শরীর ভালো থাকলে পরে যে সবকিছু ভালো থাকে তা নয়। এখানে কিন্তু স্বাস্থ্য মানে আমি ব্রড সেন্সটাই দেখবো। দিস নট অনলি ইনক্লুডস ফিজিক্যাল হেলথ বাট অলসো ইমপ্লাইজ মেন্টাল অ্যান্ড সোশ্যাল হেলথ অ্যাজ ওয়েল। আর আমরা আমি অনেক সময় শুনি যে আমি এত ব্যস্ত থাকি যে আমি কিছুই স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখার সময় পাই না, আমি এক্সারসাইজ করতে পারি না, I really don't have any time to take care of my health. But the last 1 year has taught us, my dear friends, that we have to find time for our health. Because if we don't find time for our health, we have to find time for our illness, and maybe our time may also be up. I will not wish any of you to feel or suffer as a person who has undergone COVID. I have been through the COVID struggle, so I know how difficult it is, and I wish all of you a very healthy time, a very healthy life ahead. And I will again extend my gratitude to my dear friend and renowned scholar and immunologist, professor of botany, Dr. Shantanu Pal, who is the resource person here. Before we proceed for Dr. Paul's lecture, there is a very small presentation made by Professor Mohammad Johed of the Department of Journalism and Mass Comm, which will give us an idea. আমাদের প্যান্ডেমিক সম্পর্কে খানিকটা ধারণাটাও ক্লিয়ার হবে যে এই কি প্রথম প্যান্ডেমিক হচ্ছে এই পৃথিবীতে। খুব ছোট্ট একটা প্রেজেন্টেশন। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন এবং তারপরেই আমরা ডক্টর পলের লেকচারটা শুনুন। থ্যাংক ইউ সো মাচ। স্টে ওয়েল। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আর স্বাস্থ্যই সম্পদ, সেই ছোটবেলা থেকে শোনা কথাটা বর্তমানে এই অতিমারী পরিস্থিতিতে একদম মানে আমাদের কাছে খুব বাস্তব একটা বিষয় হিসেবে ধরা দিয়েছে। তো এখন আমরা দেখে নেব আমাদের কলেজের জার্নালিজম বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ জোয়েদের সুসৃষ্ট একটি অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন।
Thank you, Vivian. That was really a wonderful, but very brief, but very pithy presentation. I really loved it. I will just introduce Dr. Shantanu Pal to all of you here. Though this is a very formal introduction, I am sure that Dr. Paul's lecture will be his introduction enough. But well, this is one formality which I would love to do, and so it goes. Now, Dr. Shantanu Pal completed his PhD from the Indian Institute of Chemical Biology under Jadavpur University, and thereafter he did his postdoctoral studies from the Feinstein Institute for Medical Research in New York, USA. He has been associated with a number of international projects. At present, he has 7 ongoing projects. He has also worked very closely with the UGC. He has 754 research citations and over 200 research publications to his credit. He has also been the Deputy Registrar of Calcutta University and Registrar also for a short period of time. And at present, he is with the Calcutta University, and he is an immunologist, a cancer specialist. And I will just give you an idea about what his work is like. আমি সবাইকার সাথে একটু শেয়ার করতে চাই যে উনি কি কি বিষয়ে কাজ করেন, তাহলে আপনাদের সবাইকার কাছেই ব্যাপারটা মানে বোধগম্য হবে যে কেন আমি ওনাকে আজকে এই লেকচারের জন্য বিশেষ করে অনুরোধ করেছিলাম এবং উনি সেটা অনুরোধটা রক্ষা করতে আমাদের সাথে আছেন। বায়োপ্রসপেক্টিং অফ মেডিসিনাল প্লান্টস ফর অ্যান্টি ক্যান্সার এফিকেসি, বিভিন্ন মেডিসিনাল প্লান্ট ঔষধি যে গাছ আমাদের আশেপাশে রয়েছে সেগুলো কিভাবে ক্যান্সার রিসার্চে লাগানো যায় সেটা ডক্টর পালের একটি রিসার্চের বিষয়। এছাড়াও he has studied the efficacy of medicinal and Ayurvedic formulations for the management of diabetes. Diabetes এমন একটি অসুখ যেটি আমাদের ঘরে ঘরে এখন প্রচলিত এবং সেই ডায়াবেটিস নিয়ে ওনার প্রচুর কাজ আছে। He has been engaged in mapping normal and cancer cell signaling networks towards single cell proteomics. I'm sure I'm kind of mixing up all these vowels and consonants, and he has been engaged in the immunological responses of different viruses for quite some time, for almost 2.5 decades, if I'm not very wrong. And today we are exceptionally privileged to have you as our resource person, sir. Sir, without much ado, I will request you to kindly begin your lecture. Thank you so much. Dr. Shantanu Pal. Thank you, Dr. Rumpa Das. Good evening, everybody. Can you hear me? Yes, Yes, sir. Yes, sir. It's nice to be connected with Mohestala College, as I was a former GB member in this college, and I'm very lucky, I will say. So I visited the college, I think almost 4 years I've gone there, so I know the college, and now it has gone to many heights, and it will definitely go up as you progress. So today is the World Health Day, so that's why we are talking here. So World Health Day 2021 celebrated every year on April 7 to recognize the widespread contribution of our medical faculty and success of the World Health Organization, basically. So I thank the organizers, particularly the NSS unit
NACSEL, IQAC, and of course the principal of Moyesthala College, Dr. Rumpa Das, for inviting me to deliver a talk on a special lecture on COVID-19 pandemic and its impact on world health. As Dr. Das already mentioned, the theme for World Health Day 2021 is Build a Fairer, Healthier and Safer World. Okay, so on this note, what I will tell is that let me begin my presentation. আমি ইংলিশ বাংলা দুটোই আস্তে আস্তে মিলিয়ে মিশিয়ে বলবো, বাট আই উইল ট্রাই টু কভার দি বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, কারণ আপনারা অনেক অ্যাসপেক্ট জানেন, করোনা নিয়ে সবাইদেরই অলমোস্ট গবেষণা হয়ে গেছে, এটাতে আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা আছে, কিন্তু অনেক জিনিস একটু জানা দরকার। আমার মনে হয়েছে যে একেবারে না জেনে শুধু আমি যদি ওপর ওপর বলি তা সেটা খুব একটা মিনিংফুল হয় না। আমি একটু শেয়ার করি। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, so I will start with COVID-19 pandemic and vaccination strategies. কেন আমি এটা করলাম, আমাকে জাস্ট এই 12টা একটা নাগাদ ডক্টর দাস আমাকে বললেন, তো আমি দেখলাম যে খুব ডিটেলসে না গিয়েও কিছুটা যদি আমি বায়োলজিটাই বোঝাই তাহলেই বেটার হবে আর কি। তাতে আমি আমার যা মনে হয় যে COVID-19 প্যান্ডেমিক এন্ড ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজিস এর যেহেতু বলছি যে আমাদের এবারকার মোটো হচ্ছে বিল্ডিং এ ফেয়ারার হেলদিয়ার ওয়ার্ল্ড। তা ফেয়ার এন্ড হেলদিয়ার ওয়ার্ল্ড করতে গেলে জেনারেলি মেডিকেল সায়েন্স, বায়োমেডিক্যাল সায়েন্সকে অনেক বেশি এগিয়ে আসতে হবে এবং মানুষের কনসিয়াসনেসটাও আস্তে আস্তে তৈরি করতে হবে। হাউ টু লিভ উইথ কোভিড, বিকজ কোভিড ইজ নট গোয়িং টু লিভ ইউ ইন এ ভেরি শর্ট while from now, so it will stay. It is an RNA virus. I will describe. So just you know this, but just a brief history. On 31st December 2019, World Health Organization informed a cluster of cases of pneumonia. এটা নিউমোনিয়ার একটা কেস ধরা পড়েছিল ইন ওয়ান সিটি, আপনারা জানেন, চায়নাতে। তারপরে ওদের যে কন্ট্রোল আছে, চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, তারা এটা কে তৈরি হয়েছে, কিসের থেকে হয়েছে, ইটিওলজি গুলো তারা ডেসক্রাইব করতে লাগলো। On 7th, আমি একটু গ্যাপ দিয়ে যাচ্ছি, on 7th January 2020, the coronavirus disease COVID-19 was identified as the causative virus by Chinese authorities. এই ফার্স্ট ডেসক্রাইব করা হলো এবং আইডেন্টিফাই করা হলো দিস ইজ দ্য ভাইরাস, করোনা ভাইরাস। এটা নোন ভাইরাস, আগে ছিল, পরে আসছি। On 11th February 2020, who announced a name for the new coronavirus disease, এটার নাম দেওয়া হলো COVID-19 coronavirus disease। In the past 20 years, 2 additional coronavirus epidemics have occurred. এই যে বলছে না coronavirus নতুন নয়, তার কারণ হচ্ছে SARS coronavirus অলরেডি হয়েছে, সেটা স্টার্ট করেছিল চায়না থেকে এবং বেশ 2 ডজন কান্ট্রিজে ওটা গেছে। 8000 কেসেস হয়েছে, 800 ডেথ হয়েছে, পরে আরো আসছে। মার্স করোনা ভাইরাস আছে যেটা সৌদি আরবে স্টার্ট হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 2500 কেস করে 800 ডেথস হচ্ছে, এবং এখনো কিন্তু স্পোরাডিক এদের ইনফেকশন পাওয়া যাচ্ছে, একদম চলে গেছে তা নয়, এটা হচ্ছে ফ্যামিলি ট্রি এর মতো আছে। সো ইনিশিয়ালি দি নিউ ভাইরাস ওয়াজ কল্ড COVID-19। সাবসিকুয়েন্টলি এখানে সব জায়গাতে একটা বায়োলজিস্টদের হয় যেটার নামকরণটা আরো কমিটির মাধ্যমে তৈরি করা, যাতে ইন্টারন্যাশনালি একটাই নাম হয়। সেরকম একটা ইন্টারন্যাশনাল কমিটি অন ট্যাক্সোনমি অফ ভাইরাস আছে, তারা টার্মটা দিল সার্স করোনা ভাইরাস 2, কারণ আগে অলরেডি ছিল, as it is very similar to the one that causes SARS outbreak, আগে যেটা আউটব্রেক হয়েছিল। The coronavirus has become the major pathogens of emerging respiratory disease outbreak. এই রেসপিরেটরি ডিজিজের আউটব্রেকে এটা আগেই আমাদের জানা ছিল, কিন্তু on March 11, as the number of COVID-19 cases outside China has increased 13 times and the number of countries involved has tripled with more than 118,000 cases in 114 countries and over 4,000 deaths, who declared the COVID-19 as a pandemic. তাহলে এখান থেকে এতক্ষণ ছিল এন্ডেমিক, প্রথম দিকটা এন্ডেমিক মানে ওটা চায়নার মধ্যেই ছিল, আস্তে আস্তে স্প্রেড করছিল, যেহেতু স্প্রেডটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেল, 114টা কান্ট্রি ক্রস করে বেরিয়ে যাচ্ছে,
এবং 1,18,000 কেস। তো মার্চ 11 এটাকে প্যান্ডেমিক বলা হলো। সো দিস ইজ দি ডিফারেন্স বিটুইন এন্ডেমিক মানে একটা জায়গায় যখন কনফাইন থাকছে এটা ডিজিজ, আর প্যান্ডেমিক হচ্ছে যখন ওটা আউটব্রেক হয়ে থ্রু আউট দি গ্লোব যাচ্ছে। সেরকম ভাইরাল এপিডেমিক্স যদি আমি ভাইরোলজিটা আমি যদি বুঝতে চাই, একটু যদি জানি, মানে জাস্ট একটু গল্প চলে, তাহলে দেখবো যে সার্স ইজ নট নিউ, ইট হ্যাপেন অন 2002 to 2003, যেটা আমি বলছিলাম সার্স করোনা ভাইরাস, সেটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস। আবার 2012 কিন্তু আবার ঘুরে এসছে একটু অন্য স্ট্রেন নিয়ে, সেটা হচ্ছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস। এগুলো সেম ফ্যামিলির মধ্যেই কিন্তু আছে, মিউটেশন হচ্ছে, ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড ইন সৌদি আরবিয়া। তারপরে আজকে এগুলো কিন্তু আমরা জানি না, ম্যাক্সিমাম লোকই জানে না, যারা লাইফ সায়েন্সে কাজ করে হয়তো কিছু ডাক্তার সায়েন্টিস্ট, তারা ছাড়া এগুলোর খোঁজ আর কেউ রাখেনি। কিন্তু 2019 হঠাৎ যে ডিজিজটা হলো সেটাও কিন্তু করোনা ভাইরাস 19, যেটা কোভিড-19 আমরা বলছি, কারণ এই অ্যানসেস্টর থেকেই কিন্তু এসছে, সেটা 2002 থেকে কিন্তু স্টার্ট। সো ওয়্যার আর উই, আজকে দাঁড়িয়ে কেন এত বক্তব্য, তার কারণটা হচ্ছে যে এম ফর মিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড যদি আজকে দেখি 132 মিলিয়ন টোটাল কেস রেকর্ডেড হয়েছে, রিকভার্ড হয়েছে আমাদের 75.2 মিলিয়ন, ডেথ হয়েছে 2.87। ইন্ডিয়ার ক্ষেত্রে 12.8 মিলিয়ন মানে 1.28 crore আর কি, আর 11.79 মিলিয়ন রিকভার, ডেথ 0.16। এইটা খুব মজার জায়গা যে ইন্ডিয়া এত পপুলাস এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, তাও কিন্তু ডেথ পার্সেন্টেজটা কিন্তু আসছে 1.25%। কিন্তু অ্যাক্রস দি গ্লোব যদি আমি নিই, অনেক অ্যাডভান্স কান্ট্রি এই পার্সেন্টেজটা আসছে 2.1, প্রায় আমরা 0.75% নিচে আছি। তো হাউ ইজ ইট সো? সেটারও অনেক বক্তব্য আছে, কিন্তু যেটা অ্যালার্মিং, ওয়্যার আর উই অন দিস, সত্যি কথা বলতে গেলে কি ওয়ার্ল্ড হেলথ ডে 2021 কোথায়? এই স্ট্রাকচার যদি আজকে আমি দেখি, আজকের রিসেন্ট স্ন্যাপশট থেকে আমি দেখাচ্ছি, ইফ ইউ সি যে যখন আমরা করোনা ভাইরাস আসলো 2020 আস্তে আস্তে বাড়লো, স্পাইকটা গেছিল সেপ্টেম্বরে, ম্যাক্সিমাম কেসেস পার ডে দেখা গেছে রেকর্ডেড হয়েছিল, কিন্তু দ্যাট ওয়াজ বিলো 1 লাখ পার ডে। আজকে কিন্তু জাস্ট রিসেন্ট 1,05,000 ক্রস করে গেল। তার মানে এই যে এটাকে যদি ফার্স্ট ওয়েভ বলি মানে এপিডেমিওলজির ভাষায়, তাহলে এটা কিন্তু আমাদের সেকেন্ড ওয়েভ স্টার্ট হয়ে গেল। এবং স্টার্ট হয়ে গেলে যারা জাস্ট ম্যাথমেটিক্স জানেন তারা বুঝতেই পাচ্ছেন যে এই গ্রোথটা আস্তে আস্তে হয়েছিল। সেকেন্ডটা কিন্তু অলমোস্ট 90 ডিগ্রি কার্ভে উঠছে, মানে ক্লোজ টু 90 ডিগ্রি, মানে 84-85 অ্যাঙ্গেলে উঠছে। তার মানে কি এখন প্রচন্ড ভাবে ডেইলি কেস বেড়ে বেড়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে ডেথ কতটা বাড়ছে, সেই ডাটাটা এক্ষুনি এই মোমেন্টে 100% নেই, কিন্তু যেটা হচ্ছে যে ইনফেকশন কিন্তু রেট অনেক বেড়ে গেছে বিকজ অফ ডিফারেন্ট রিজনস। এখন লকডাউন নেই, লোকে সব জায়গায় ঘুরছে, না ছেলে ডেথ বেড়ে মানে কেস বাড়ছে। কিন্তু এটা যদি আনকন্ট্রোলড হয়ে যায়, এটা পরে মেকআপ করা খুব টাফ হয়ে যাবে। সো উই আর এট এ ভেরি গ্রিম টাইম, এটুকু আমি বলতে পারি। সো একটু জেনে নিতে হবে যে করোনা ভাইরাসটা কি। করোনা ভাইরাস আমি খুব ডিটেলসে বায়োলজিতে যাব না, কিন্তু আমি একটা জায়গায় থাকবো যে এইটা হচ্ছে আরএনএ ভাইরাস। এই আরএনএ ভাইরাস গুলো ভাইরাসের অনেক জেনেটিক প্রপার্টি থাকতে পারে, মেটেরিয়াল থাকতে পারে, আরএনএ হতে পারে বা ডিএনএ হতে পারে। ডিএনএটা ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে, আবার সিঙ্গেল স্ট্যান্ডার্ডও হতে পারে, অত কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। আরএনএ ভাইরাস সিঙ্গেল স্ট্যান্ডার্ডও হতে পারে, ডাবল স্ট্যান্ড হলেও হতে পারে। সেই জন্য এইটার ক্ষেত্রে মেজর জায়গাটা হচ্ছে আমাদের অ্যাকশনটা হচ্ছে এইখানে আরএনএ ভাইরাস, যেটা কারোর শরীরে ঢুকবে, ঢুকে ভাইরাসটাকে আবার তৈরি করার ক্ষমতা রাখে। কিন্তু there are some other things you need to know, যেরকম স্পাইক প্রোটিন। এই যে এই হলুদ হলুদ গুলো হচ্ছে স্পাইক প্রোটিন, কোথায়? অন দি আউটসাইড সারফেস অফ দি ভাইরাস। আর এটাই হচ্ছে প্রাইম টার্গেট অফ ইমিউন রেসপন্স। এর এগেনস্টেই কিন্তু আমাকে ভ্যাকসিন তৈরি করতে হবে। তো দিস ইজ ওয়ান অফ দি প্রাইম টার্গেট অফ ভ্যাকসিনেশন। বোঝা গেল? হয় আমাকে আরএনএ এগেনস্টে বার করতে হবে ভ্যাকসিন, আর তা নাহলে আমাকে এর সারফেসে, ভাইরাসের সারফেসে যেগুলো বসে আছে সেইগুলোর মধ্যে থেকে, সেখানে মেমব্রেন গ্লাইকোপ্রোটিনও আমি করতে পারি, স্পাইক প্রোটিনও করতে পারি, এনভেলপ প্রোটিনেও করতে পারি, এগুলো বিভিন্ন প্রোটিন, কিন্তু মেজর কম্পোনেন্টটা হচ্ছে আরএনএ। আর
এর মিউটেশন রেটটা দেখা গেছে মডারেট মিউটেশন, এবং এটা হচ্ছে পজিটিভ সেন্স আরএনএ, দরকার নেই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, একটু জানলে হবে। কিন্তু ক্যাচটা হচ্ছে যে আমার স্পাইক প্রোটিন যেটা বাইরে শুধু আছে নয়, এই স্পাইক প্রোটিনটাই আমার শরীরে ঢুকতে সাহায্য করছে, পরে আসছি। সো হাউ ইট ইজ গেটিং এন্ট্রি ইনটু আওয়ার সেল সেটা আগে বুঝতে হবে। তা আমি যদি এটাকে পুরোটাকে পড়ি, স্পাইক প্রোটিন গুলো হচ্ছে গ্রিন, তা সে একটা ACE2 একটা রিসেপ্টর, মানে যার সঙ্গে বাইন্ড করবে, সেটা আমাদের কোথায় আছে? লাংসে আছে, অনেক জায়গায় আছে, লাংসে বেশি আছে। সো দিস স্পাইক প্রোটিন বাইন্ড করছে একটা মলিকুল, তার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 বা ACE2। এই স্পাইক প্রোটিন ACE2 এর সঙ্গে বাইন্ড করে আমাদের শরীরে কিন্তু শরীরের সেলের মধ্যে, কোষের মধ্যে ঢুকে যাচ্ছে। এমনিতে তো থ্রু নোজ আসতে পারে, মাউথ আসতে পারে, চোখের মাধ্যমে আসতে পারে, দিয়ে আলটিমেটলি শরীরের সেলের মধ্যে ঢুকছে, যেখানে যেখানে ACE2 রিসেপ্টর আছে। তাহলে একটু জাস্ট যদি একটু জেনে নিই যে এই স্পাইক প্রোটিনটার জাস্ট ছোট্ট করে, আমার ডিটেলস জানার দরকার নেই। এই ACE2 লাং সেলে থাকছে, সে বাইন্ড করবে, কিন্তু S1 আর S2 দুটো পার্ট আছে এই স্পাইক প্রোটিনে। S1 হচ্ছে একটা টার্মিনাল, এন টার্মিনাল রিজিয়ন, তার মাঝখানে জায়গাটা হচ্ছে S2। এই S1 অ্যাকচুয়ালি বাইন্ড করবে ACE2 এর সঙ্গে, কিন্তু এই যে মেমব্রেন, লাংসের মধ্যে যে মেমব্রেন আছে তার মধ্যে ফিউজ করতে পারবে না। বাইন্ডিংটা করবে, কিন্তু ও ফিউজ করে যে লাংসের মধ্যে ঢুকে যাবে সেটা পারবে না। সেটার জন্য কি লাগছে? আরেকটা প্রোটিন আছে, মানে একটু পড়াচ্ছি আর কি, কিছুই না। TMP-RSS2, এই TMP-RSS2 আরেক ধরনের প্রোটিন। সে কি করে? সে যেরকম আমরা চুল কাটি, সেরকম এই স্পাইক প্রোটিন গুলোকে ছোট্ট করে ছেটে দেবে, এমন এক্সপোজ করে দেবে কয়েকটা পার্ট, কয়েকটা অ্যামাইনো অ্যাসিডকে, যে কিনা এই ACE2 বাইন্ড টু দি, এই যে যেটা আমাদের লাং সেলে আছে ACE2 রিসেপ্টরে বাইন্ড করবে। তার আগে কিন্তু বাইন্ড করতে পারে না। কেন এগুলো পড়াচ্ছি? এগুলো হচ্ছে বায়োলজির একটা হটস্পট। কারণ আমি যদি তাহলে এই মলিকিউলটাকে যদি আমি ব্লক করে দিতে পারি, তাহলে এ প্রসেস করতে পারবে না স্পাইক প্রোটিনকে। তাহলে স্পাইক প্রোটিনকে যদি প্রসেস না করতে পারে, দ্যাট ক্যান নট এন্টার ইনটু আওয়ার বডি, মানে বডিতে এন্টার করবে কিন্তু সেলে এন্টার করতে পারবে না। এই জন্য সো ইউ ক্যান হ্যাভ ইনহিবিশন, ইউ ক্যান ব্লক দিস প্রোটিন। সো এগুলো হচ্ছে ড্রাগ ডিসকভারি প্রোগ্রামের মধ্যে আছে, এত বলবো না। সো দিস ইজ দি ইন এ নাটশেল। একটা ভাইরাস, পার্টিকুলার করোনা ভাইরাস যদি ঢুকতে হয়, স্পাইক প্রোটিন ACE2 এর সঙ্গে বাইন্ড করবে, কিন্তু যতক্ষণ না TMP-RSS2 ওকে একটু ট্রিমিং করছে, এটাকে সায়েন্টিফিক কথায় বলি এস প্রোটিন ট্রিমিং বা প্রাইমিং করছে, ততক্ষণ উই ক্যান নট, দি ভাইরাস ক্যান নট মেক ইট থ্রু টু দি লাং সেল। ঠিক আছে, লাংসের মধ্যে ঢুকতে পারছেন। এইবার হচ্ছে অনেকে আমরা বলি যে হোয়াট ইজ দি ইনফেকশন পোটেনশিয়ালিটি অফ SARS-CoV, মানে আমার যদি সার্স হয় বা আমার যদি করোনা ভাইরাস হয়, আমি কতজনকে ছড়াতে পারবো? সোজা কথা, হাউ মেনি পিপল ওয়ান সিক পারসন ইজ লাইকলি টু ইনফেক্ট। এটা অনেক কটা ফ্যাক্টরের উপর বার করা যায়, কিন্তু এর মধ্যে একটা স্ট্যাটিস্টিক্স আছে। একটা হচ্ছে যে একটা মানুষ ইনফেক্টেড হয়েছে, সে 8 জনের সঙ্গে মিশেছে, দেখা যাচ্ছে একজনকে সে ইনফেক্ট করেছে, এটা হতে পারে একটা পসিবল। আবার হতে পারে সে 4 জনকে এক এক করে 4 জনকে করেছে, এরকম হতে পারে। কিন্তু এইভাবে তো সায়েন্স চলে না, সায়েন্সের একটা গতিবিধি আছে, প্রত্যেকটা ডিজিজের একটা করে গতিবিধি আছে। সো সায়েন্টিস্ট হ্যাভ অলরেডি ডিসকভার্ড এ কনসেপ্ট কল বেসিক রিপ্রোডাক্টিভ রেশিও, যেটাকে আমরা অনেক সময় চ্যানেলে অনেক ডাক্তাররাও অনেক সময় বলেছে, বায়োস্ট্যাটিস্টিশিয়ান, যে আর্নট ভ্যালু। হোয়াট ইজ আর্নট ভ্যালু? জাস্ট একটু যারা নন বায়োলজিস্ট তাদেরকে বলছি যে আর্নট ভ্যালুটা কি? ইজ দি অ্যাভারেজ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট অ্যান অ্যাফেক্টেড পারসন ক্যান গিভ দি ডিজিজ টু। মানে একজন ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল সে কতজনকে ইনফেক্ট করতে পারে? 3 জন, 4 জন না 5 জন? যদি 3 জনকে করে তাহলে আর্নট ভ্যালুটা 3 হবে, যদি 5 জনকে করে তাহলে 5 হবে। তা এটাকে একটা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে এটা বার করতে হয়, এটা একটা ডিসকভারি প্রোগ্রাম। সো R0 is constant for a particular disease, আর একটা ডিজিজের জন্য R0 কিন্তু কনস্ট্যান্ট থাকে, একটা ভেরিয়েশন থাকে, ওর মধ্যে কনস্ট্যান্ট থাকে। and R0 is how transmissible a virus is, মানে একটা শরীর থেকে একটা শরীরে কি পোটেনশিয়ালিটিতে যাবে সেটা কিন্তু R0 ভ্যালুর উপরই দাঁড়িয়ে আছে। যেরকম শুধু করোনা পড়লে তো না, আমরা শুনেছি জিকা ভাইরাস, অনেকেই শুনেছে। এই জিকা ভাইরাসটার দেখুন R0 ভ্যালুটা এখানে দেয়া আছে 3 to 6.6, মানে 3 জনকে এফেক্ট করতে পারে একটা মানুষ, 3 জনকে করবে,
আর 6.5 এর মতো 6.6 লোককে করার পোটেনশিয়ালিটি আছে। এটা তো একটা স্ট্যাটিস্টিক্স, একটা পয়েন্টে আসে। তারপরে দেখুন মিসেলস, ইবোলা, এইচআইভিও তো ভাইরাস, আরএনএ ভাইরাস। তাহলে মিসেলস, ইবোলা, এইচআইভি, মিসেলসে কত হচ্ছে 11 থেকে 18 জনকে অ্যাটাক করতে পারে। আর নট ভ্যালু হচ্ছে বিটুইন 11 রেঞ্জ 11 টু 18। ইবোলা হচ্ছে 2, এইচআইভি হচ্ছে 3.6 টু 3.7, মানে একটা এইচআইভি পেশেন্ট আরেক 3.6 থেকে 3.7 জনকে ইনফেক্ট করতে পারে। সেরকম চিকেনগুনিয়া আছে, সিজনাল ফ্লু আছে, নর ভাইরাস আছে, সবই এগুলো ভাইরাস। ঠিক আছে, তাহলে কত কন্টেজিয়াস একটা ডিজিজ, মানে একটা ডিজিজ কত তাড়াতাড়ি ছড়াতে পারে, কত লোককে অ্যাটাক করতে পারে। খুব সহজ ভাষায়, যার আর নট ভ্যালু যত বেশি হবে তত ও তাড়াতাড়ি ইনফেক্ট করবে। হেপাটাইটিস এর কম বলে কমে আছে 2, ইবোলা এগুলো 2, এইচআইভি 3.6 এর কাছে বলে এটা, সার্স, মাম্পস, মিজলস। তাহলে মিজলস দেখা যাচ্ছে 18। এবার আমরা আমাদের স্টাডিতে চলে আসি, হোয়াট ইজ দি আর নট ভ্যালু অফ করোনা। আমাদের আজকে যে কোভিড-19 যে করোনা ভাইরাস 2, তার আর নট ভ্যালুটা কি? এটা হচ্ছে জাস্ট, এর মধ্যে ম্যাথামেটিক্সে যাচ্ছি না, জাস্ট জানানোর জন্য বলছি। আর নট ভ্যালুটা হচ্ছে বিটুইন 2 to 3। কেমন? তাহলে 2 যদি হয় তাহলে কি হবে, একজন ইনফেক্টেড পারসন, এর প্রথমে ইনফেক্টেড ছিলেন, দুজনকে ইনফেক্ট করলো। আর যদি 3 হয় তাহলে একজন ইনফেক্টেড আছে, সে 3 জনকে করবে। সো ইন বিটুইন 2 to 3। তার মানে এর আর নট ভ্যালু কিন্তু অত বেশি না, মিজলস মাম্পসের যত বেশি সেই অনুযায়ী বেশি না ইনফেকশন রেটটা। তো এইভাবে হচ্ছে আর নট ভ্যালুটা একটা ডিটারমাইন করে দেয় একটা ডিজিজ কতটা কন্টিজিয়াস। তাহলে হোয়াট ইজ দি কনসেপ্ট, বায়োমেডিক্যাল কনসেপ্টটা কি, কিভাবে আমরা তাহলে প্রোটেকশন দেব? প্রোটেকশন দিতে গেলে এগুলো হচ্ছে অল দিস আর অল ইন্ডিভিজুয়ালস, হেলদি ইন্ডিভিজুয়ালস। ওকে, সাধারণ মানুষ, তাদের কোনো রোগ নেই, ঘরে বসে আছে করোনার মধ্যে। এবার দেখা যাচ্ছে যদি একজন ইনফেক্টেড হয়ে গেল, তাকে কোয়ারেন্টাইন করা হচ্ছে, কিন্তু সে কজনকে দিতে পারে? 3 জনকে দিতে পারে, কারণ আর নট ভ্যালু হচ্ছে বিটুইন 2 to 3। আমি 3টেই ধরছি, 3 জনকেও কিন্তু ডিজিজটা দিতে পারে। তারা আবার 3 জনকে দেবে, এই করে পপুলেশনে ছড়িয়ে গেছে। তখন প্রচন্ড কন্টেনমেন্ট ছিল, ছড়ানো অনেক কম হয়েছে, অনেক প্রোটেকশন নেওয়া হয়েছে, অনেক ইয়ে হয়েছে। এখন অনেক বেশি ছড়াচ্ছে কারণ সবাই বেরিয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের রেড গুলো হচ্ছে ইনফেক্টেড পারসন ফ্রম 1%, আর হোয়াইট গুলো হচ্ছে দে আর হেলদি। কিন্তু আমাকে তাহলে বায়োলজিক্যালি কি করতে হবে, যে এদেরকে বেসিক্যালি উই হ্যাভ টু ভ্যাকসিনেট দিস পারসনস টু গেট রিড অফ দিস ভাইরাস। তাই ভ্যাকসিন করতে গেলে সেই জন্য বলছি যে যেহেতু 2021 এর হচ্ছে বিল্ডিং এ ফেয়ারার অ্যান্ড হেলদিয়ার ওয়ার্ল্ড কনসেপ্ট, তার মানে এর হয় অ্যান্টি করোনা ড্রাগ বা এর ভ্যাকসিনেশন প্রোগ্রাম ছাড়া কোনো উপায় নেই। সো দিস ইজ দি মেজর স্টেপ দি ওয়ার্ল্ড সায়েন্টিস্ট নিডস টু টেক। অলরেডি তারা করেছে, আরো করছে। কি করতে হবে? আমাকে আর নট ভ্যালুকে 3 থেকে 1 এ নিয়ে আসতে হবে এই ভাইরাসটাকে আটকাতে গেলে। তা এইবার হচ্ছে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সবুজ মানে হচ্ছে দে আর হেলদি। আর নট ভ্যালু যদি 1 থাকে, সে একজনকে করতে পারবে। এরকম করে চলতে চলতে সে কিন্তু বেশি দূর এগোতে পারবে না। তার মানে যে কোনো একটা ডিজিজ, when we talk about a disease, particularly viral infectious disease, we talk about the আর নট ভ্যালু। যতই থাকুক না কেন, সেই ডিজিজটাকে টেম করতে গেলে আর নট ভ্যালু অফ এ ভাইরাসকে আস্তে আস্তে কমাতে হবে। সে তো এমনি কমাবে না, তার কন্টিজিয়াস রেট 3 আছে, কিন্তু সে 1 এর বেশি করতে পারবে না যখন অল দি আদার পিপল হ্যাভ ডেভেলপ ইমিউনিটি ওভার দি ভাইরাস। তো সেটা কিভাবে? তো সেই কনসেপ্টটা আমরা সবসময় মিডিয়াতে শুনেছি, হার্ড ইমিউনিটি। আমি যেন একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। হার্ড ইমিউনিটিটা কি? occurs when a significant proportion of the population or the herd have been vaccinated or are immune by some other mechanism resulting in protection of the susceptible individuals. মানে একটা পপুলেশনে একটা সার্টেন পার্সেন্টেজ অফ পিপল যখন ভ্যাকসিনেট হবে বা তারা থ্রু ন্যাচারাল সিলেকশন ন্যাচারালি ইমিউনাইজড হবে, তখন সেই পপুলেশনটার মধ্যে যখন হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে, তখন কিন্তু আস্তে আস্তে ভাইরাসটার আর নট ভ্যালু 3 আছে, কিন্তু সে 1 এর বেশি আর যেতে পারবে না, মানে 1 এর বেশি আর ডিজিজ কজ করতে পারবে না।
তাহলে when R0 1 হয়ে যাবে, the disease remains stable, ওই সোসাইটির মধ্যে বা ওই পপুলেশনের মধ্যে স্টেবল থাকবে। তাহলে হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড, HIT, খুব ইম্পর্টেন্ট। হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড ইজ দি প্রপোর্শন অফ দি পপুলেশন that needs to be immune or vaccinated in order for an infectious disease to become stable in the community. মানে এখন যদি আমি বলি, এখন ইন্ডিয়ার পপুলেশন হচ্ছে রাফলি 136 ক্রোর। 136 ক্রোরের আমরা ভ্যাকসিন ডেভেলপ করা হয়েছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাহলে এই হার্ড ইমিউনিটিটা ডেভেলপ করতে গেলে থ্রু ভ্যাকসিনেশন, অলরেডি ন্যাচারালি অনেকটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করেছে, তার তো মানুষ মরে যেত। থ্রু ভ্যাকসিনেশন আমাকে যদি করতে হয়, তাহলে কত লোকের করলে তাহলে এই ভাইরাসটা হাতে আসবে আর বেশি ডিজিজটা ছড়াতে পারবে না। সো দিস ইজ কল্ড হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড। সেটা কি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে হাউ মেনি অফ দি পিপল ডু উই হ্যাভ টু ভ্যাকসিনেট ইফ দেয়ার ওয়ার ভ্যাকসিন ফর SARS-CoV-2? আমাদের আজকে ভ্যাকসিন আছে, তাহলে কতজনকে করতে হবে? যদি R0 ভ্যালু একবার 2 একবার 3 ধরে আমি দেখি, R0 ভ্যালুর ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে HIT হচ্ছে হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড, R0 - 1 ডিভাইড বাই RO করলে হচ্ছে যে যদি 2 হয় তাহলে 2 - 2/2 মানে হাফ, মানে 50% অফ দি পপুলেশনকে আমাকে এখানে কি করতে হবে? ভ্যাকসিনেট করতে হবে। তার মানে এখানে আমাকে করতে হবে 50% অফ দি পপুলেশন এখানে ভ্যাকসিনেট করতে হবে এই ক্ষেত্রে। আবার যদি এখানে R0 যদি, তার মানে একটা ইন্ডিভিজুয়াল একজনকে করবে আরেকজনকে করতে পারবে না, কারণ এই সবুজ জোন হচ্ছে ভ্যাকসিনেটেড। আর R0 ভ্যালু যদি আমি 3 ধরি, তাহলে 3 - 1 ডিভাইড বাই 3 2/3 একটা পার্সেন্টেজ আসছে, 33% মতো হচ্ছে। তা সেইটা হচ্ছে যে 3টে ইন্ডিভিজুয়াল যদি থাকে তাহলে 2জনকে আমাকে ভ্যাকসিনেট করতে হবে, আর একজন তাহলে 1 থেকে 1 হবে, তার মানে ডিজিজটা হবে। তার মানে হচ্ছে কত পার্সেন্টেজ হচ্ছে? যদি উই টক অ্যাবাউট 136 ক্রোর আমাদের আছে, তাই তো, 136 ক্রোর পিপল, তার মানে আমাদের রাফলি দাঁড়াচ্ছে যে 44.8 ক্রোর। 44.8 থেকে, আজকে আগে বললাম আমি আমার পেন্সিল নিয়ে আসতাম, তার এখানে অতটা ভালো আঁকা যাচ্ছে না, যাই হোক 44.8 ক্রোর থেকে 68 ক্রোর ভ্যাকসিনেট করতে হবে। এই যে আমরা বলছি ভ্যাকসিন শুরু হয়েছে তার মানে মাস্ক খুলে বেরিয়ে যাচ্ছি তা নয়। এইটা আমি বলছি যে টিভি চ্যানেল তো সবসময় বলছে, বিভিন্ন বলছে, বুঝে বলছে না বুঝে বলছে, সায়েন্সটা আমি বলছি। সেটা হচ্ছে যে যখন আমাদের পপুলেশনে অ্যাটলিস্ট 44.8 ক্রোর বা 45 ক্রোর যখন ভ্যাকসিনেট হবে, আর 48 থেকে 68 ক্রোর যখন ভ্যাকসিনেট হয়ে যাবে, তখন এই ডিজিজটা আর এই অবস্থায় থাকবে না, কিন্তু তাও থাকবে। কেন থাকবে? বিকজ দিস ইজ RNA ভাইরাস। যেরকম ইট ইজ অ্যাজ লাইক অ্যাজ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে আরেকটা RNA ভাইরাস, HIV-টা হচ্ছে RNA ভাইরাস। তা RNA ভাইরাস কি করে? দে স্টার্ট মিউটেটিং মানে তার জিনে মিউটেশন হচ্ছে। মিউটেশন হলে তার অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার কোনো সময় কোনো একটা অ্যামাইনো অ্যাসিড এমন চেঞ্জ হলো যেটা লেথালিটি কম দেয়, মারণ ক্ষমতা কমিয়ে দেয়। কোনো সময় এমন মিউটেশন হলো যার মারণ ক্ষমতা বাড়িয়ে দেয়। সেই জন্য এটা কি হচ্ছে যে আমাকে 48 থেকে মোটামুটি 68 ক্রোর ভ্যাকসিনেট করতে হবে। আমি আজকে দেখছিলাম 1 ক্রোর প্লাস একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম হয়েছে এখনো অব্দি। সো ইউ নো ইটস এ স্টিল লং ওয়ে টু গো। সো এই মাস্টার্স ছেড়ে বাইরে অযথা কাজ না থাকলে ঘুরে বেড়ানোর কোনো জাস্টিফিকেশন নেই এই মোমেন্টে। গেলাম, গিয়ে খেয়ে আসলাম, এইগুলো কম করাই ভালো। So we need to vaccinate 50 to 66% of the population. তাহলে 50 to 60% of কোন পপুলেশন? আমাদের দেশের 136 ক্রোর। সো এইভাবে যখন আস্তে আস্তে কোনো ইমিউনিটি নেই, আস্তে আস্তে আমরা ভ্যাকসিনেশনটা স্টার্ট করেছি। এই যখন ভ্যাকসিনেশনটা আমরা স্টার্ট করে দিলাম, তখন আস্তে আস্তে কি হলো, এরা হচ্ছে ভ্যাকসিন পেয়েছে, আস্তে আস্তে R0 ভ্যালুটা কমছে, আস্তে আস্তে হার্ড ইমিউনিটি ডেভেলপ করছে, করে করে একটা সময় আসবে, সে আজ থেকে আরো 1-1.5-2 বছর তো বটেই, যখন আস্তে আস্তে এই ডিজিজটাকে অনেক বেশি আমরা হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো। সো জাস্ট ইন এ নাটশেল, মানে যেহেতু ভ্যাকসিন নিয়ে এত কথা হচ্ছে, একটু বলে রাখি যে হোয়াট ইজ ভ্যাকসিন। ভ্যাকসিন কিছুই না, ইটস এ বায়োলজিক্যাল প্রিপারেশন। সেটা বায়োলজিটা একটু বুঝতে হবে। দ্যাট ইমপ্রুভস দি ইমিউনিটি অফ এ পার্টিকুলার ডিজিজ। মানে একটা শরীরে একটা রোগকে মারণ
যে ক্ষমতা তাকে কতটা আটকাতে পারছে। আমাদের শরীরে তো আছে অনেক কিছু, কিন্তু একে আটকাতে পারছি না, কারণ এই ধরনের ভাইরাস, এই ধরনের জেনোম আগে পৃথিবীতে কোনোদিনও আমাদের শরীর এক্সপোজড হয়নি। দিস ইজ দি ফার্স্ট টাইম। সো ইমিউনিটি, স্টেট অফ ইনফেকশনটা আমরা ভ্যাকসিনেশন মাধ্যমে আমরা ইমিউনিটি ডেভেলপ করতে পারি। তাছাড়া আমি যেটা বারবার বলছি, ইন্ডিয়াতে আমাদের ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে আমাদের অনেকের মধ্যেই অনেকটাই ইমিউনিটি ডেভেলপ করেছে। তাহলে এত পপুলাস কান্ট্রি উইথ ভেরি লেস ইনফ্রাস্ট্রাকচার ইন হেলথ কেয়ার, এত কম লোক মারা যায় না। এটাই জাস্ট একটু না বললে নয়, বিইং এ বায়োলজিস্ট। এই ফার্স্ট কাজটা কিন্তু করেছিল, যার ভ্যাকসিনের ফসল আজকে আপনারা পাচ্ছেন, সেগুলো হচ্ছে এডওয়ার্ড জেনার। ব্রিটিশ ফিজিশিয়ান ছিলেন, 1796 এ ফার্স্ট, এই যে বলছিলেন স্মল পক্স, ফার্স্ট ভ্যাকসিন ডেভেলপ করলো। কিছুই না, স্মল পক্স এর ভ্যাকসিনটা ডেভেলপ করলো, ভ্যারিওলা কাউ পক্স এর ভ্যাকসিন, ভাইরাসটাকে মেরে সেটাকে স্মল পক্স এ যার হয়েছে তার শরীরে ঢেলে দিয়ে, আর কিছুই না। সো দিস ইজ দি ফার্স্ট টাইম এডওয়ার্ড জেনার in the history of the world in 1796 developed the first vaccine against smallpox, এবং সেই কনসেপ্টেই চলে আসছে। তারপরে মেজর ডিসকভারি, তারপর পরই ডিসকভারি হচ্ছে লুইস পাস্তুরের এন্ড এমিলি রক্স, তারা করেছিল র্যাবিসের এগেইনস্টে ভ্যাকসিনটা তৈরি করেছিল। সো দিস আর দি পায়োনিয়ারিং পিপল, দোজ হু হ্যাভ চেঞ্জড দি ওয়ার্ল্ড। এই করে এখন যদি ওয়েবসাইটে যান, দেখবেন বিভিন্ন স্মল পক্স, কলেরা, র্যাবিস, অ্যানথ্রাক্স, প্লেগ থেকে ডিপথেরিয়া, পার্টুসিস সব প্রচুর হয়ে গেছে। সো সায়েন্টিস্ট আর কেপেবল অফ ডেভেলপিং ভ্যাকসিন। সায়েন্সের জায়গাটা এবার বলি যে প্রচন্ড ডেভেলপড আছে, দে নো হাউ টু ট্যাকল দিস টাইপ অফ ডিজিজ, ডেভেলপ, বাট দি কনস্ট্যান্ট ইজ টাইম। একটা টাইম, প্রচুর টাইম লাগে। আমি ফার্স্ট যাবো, এই জায়গাটা এত বোঝার দরকার নেই, কিন্তু একটা ভ্যাকসিন স্ট্র্যাটেজি করতে গেলে কি করা হয়, একটা হোল ভাইরাসটাকে, এখানে তো ভাইরাস বলছি, হোল এজেন্টটাকে আমি ভ্যাকসিন হিসেবে কাজে লাগাতে পারি। আয়দার তাকে কিল করে দিলাম, ইনঅ্যাক্টিভেট করে দিলাম, বা অ্যাটিনিউয়েটেড করে দিলাম, যেটা কোভ্যাক্সিনে আছে। অ্যাটিনিউয়েটেড মানে তাকে এখন ঘুম পাড়িয়ে রাখলাম, অ্যাটিনিউয়েট করে দিচ্ছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে যে জেগে উঠবে না তা নয়, জেগে উঠলেই কিন্তু আবার ডিজিজটা তৈরি করে দেবে। তো সেই জন্য কোভ্যাক্সিনটাতে একটু লোকে নিচ্ছে না। কিন্তু তারপরে যদি আমরা চলে যাই মাল্টিভ্যালেন্ট সাব ইউনিট ভ্যাকসিন, এগুলো এত ডিটেলসে দরকার নেই। ওর থেকে পিউরিফাই মলিকুল নিয়ে আমরা ভ্যাকসিন করতে পারি। আমরা যেটা মেনলি এমফাসাইজ করব, রিকম্বিনেন্ট মাইক্রোবিয়াল অ্যান্টিজেন্স বা সারফেস অ্যান্টিজেন। এখানে সারফেস অ্যান্টিজেন বলতে কি, আমাদের স্পাইক প্রোটিনটা হচ্ছে, যেটা আমি বারবার বলছিলাম, স্পাইক প্রোটিন, ওটা কিন্তু সারফেস অ্যান্টিজেন। তাছাড়া ডিএনএ ভ্যাকসিন আছে, রিকম্বিনেন্ট ভ্যাকসিন আছে। রিকম্বিনেন্ট ভ্যাকসিনে আমরা পরে আসছি। একটু জাস্ট টু গিভ ইউ এ আইডিয়া যে সব রকম ভ্যাকসিন কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে এবং খুব ভালো কাজ করছে। যেরকম ইনঅ্যাক্টিভেটেড বা কিল, যেরকম কলেরা, ফ্লু, হেপাটাইটিস, প্লেগ, র্যাবিস, পোলিওর আবার দুটো আছে, বা লাইভ অ্যাটিনিউয়েটেড হচ্ছে মিজলস, মাম্পস, রুবেলা, ইয়েলো ফিভার, পোলিও এর মধ্যে পড়ছে। বোটুলিজম, অ্যান্টিটক্সিন, এগুলো ইনঅ্যাক্টিভেটেড এর মধ্যে পড়ছে। আবার ক্যাপসুল থেকে যে পলিস্যাকারাইড পাওয়া যায়, সেখান থেকে যে ভ্যাকসিন, সেগুলো নিউমোনিয়ার এগেনস্টে আছে। রিকম্বিনেন্ট হচ্ছে হেপাটাইটিস, অনেকেই নেয় হেপাটাইটিস বি ভ্যাকসিন, নেই তো এইচআইভি, র্যাবিস, মিসেলস, এগুলোই ক্যাটাগরির মধ্যে পড়ছে। বেশি যাব না, জাস্ট কয়েকটা কথা। SARS-CoV-2 ভ্যাকসিনের তাহলে এমটা কি হবে, মানে সায়েন্টিস্টরা কি ভাবছিল যে M2, তার মানে এম করছে এমন একটা ভ্যাকসিন তৈরি করা হবে, যেটা আমরা অলরেডি মার্কেটে অলরেডি তৈরি করে ফেলেছে সায়েন্টিস্টরা। expose the body to an antigen that won't cause disease, মানে এমন একটা অ্যান্টিজেন ওর থেকে খুঁজে বার করতে হবে, এমন ভাবে খুঁজতে হবে যাতে কিনা ডিজিজটা হবে না। তাহলে কি হবে, যাতে ওই শরীরের মধ্যে যদি ভাইরাসটা ঢোকে তাহলে তাকে চিনতে পারবে, তা চিনতে পারার জায়গাটাকে তৈরি করতে হবে। will provoke an immune response, শরীরের মধ্যে একটা ইমিউন রেসপন্স তৈরি করবে, that can block or kill the virus if a person becomes infected. বোঝা যাচ্ছে? তাহলে ভ্যাকসিনের স্ট্র্যাটেজি হচ্ছে এমন একটা পার্টিকেল আমাকে ওই কন্টেজিয়াস ভাইরাস থেকে বার করে আনতে হবে, এমন ভাবে বার করে আনতে হবে যাতে শরীরের মধ্যে আমার ইমিউন রেসপন্সে পড়ে আসছে। ইমিউন রেসপন্স বলতে কি বোঝাচ্ছি, that can kill or block the virus if a person becomes infected. So এটাই ছিল আজ থেকে 1 বছর আগে সার্স এর এগেইনস্টে করোনা ভ্যাকসিনের স্ট্র্যাটেজি। সে এইভাবে দেখা গেছে যে ইনফেক্টেড ভাইরাস নিয়ে অনেক কোম্পানি স্টার্ট করেছে, সাব ইউনিট দিয়ে স্টার্ট করেছে,
স্পাইক প্রোটিন দিয়ে স্টার্ট করেছে, ডিএনএ ভ্যাকসিন স্টার্ট করেছে, এই করে বিভিন্ন কত কোম্পানি কোথায় কাজ করছে এত না জানলেও হবে, করে যাচ্ছে, বিভিন্ন ভাবে করে যাচ্ছে। দিয়ে এইগুলো হচ্ছে কিভাবে ইমিউন রেসপন্স শরীরে ঢোকার পর করে এত দরকার নেই। আমি এগুলো হচ্ছে ভাইরাস ভ্যাকসিন, মিসেস মামসে যেগুলো হয়েছে সেগুলো বিভিন্ন করছে। হ্যাঁ, এখানে একটু বলে দিই যে উইকেন্ড ভাইরাস যদি হয় বা ইনঅ্যাক্টিভেট করে দিচ্ছি, তাকে বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট করে তার আরএনএটাকে বেসিক্যালি ইনঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। আরএনএটাকে যদি ইনঅ্যাক্টিভেট না করা হয় তাহলে সে শরীরে গিয়ে আবার ডিজিজটাকে তৈরি করবে। এইভাবে আমরা ভাইরাস করতে পারি। তো দেয়ার আর ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, এত স্ট্র্যাটেজিস আমার দরকার নেই। আমার যেটা দরকার হচ্ছে, হ্যাঁ তাহলে এবার আমি ভ্যাকসিন বিভিন্ন স্ট্র্যাটেজিতে বানালাম, কিন্তু কি দেখবো, হোয়াট উড বি মাই মেজর ক্রাইটেরিয়া দ্যাট এ ভ্যাকসিন ইজ সাকসেসফুল। ফার্স্ট হচ্ছে, যারা একটু মনে আছে 10-12 এর কথা, তাদের একটা মনে আছে বি সেল, টি সেল। এই বি সেল অ্যাক্টিভেশন হবে এবং শরীরে অ্যান্টিবডি তৈরি হবে কার এগেনস্টে? এগেনস্ট দি ভাইরাস, মানে এক্ষেত্রে করোনা ভাইরাস। তার মানে একটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ নিড টু ডেভেলপ এ অ্যান্টিবডি, এবং সেই অ্যান্টিবডি সেকেন্ড পার্টটা কি, লং লাস্টিং হতে হবে। মানে তৈরি হলো আবার চলে গেল, চট করে হবে না, তাহলে তো আবার হয়ে যাবে। থার্ড হচ্ছে দ্যাট অ্যান্টিবডি নিডস টু বাইন্ড টু দি স্পেসিফিক ভাইরাস। এবং ফোর্থ হচ্ছে হ্যাজ দি পোটেনশিয়ালিটি ফর নিউট্রালাইজিং দি ভাইরাস। নিউট্রালাইজিং মানে তাকে কিল করার ক্ষমতা থাকতে হবে। অ্যান্টিবডি তৈরি হলো, বাইন্ডও করলো, কিন্তু কিল করতে পারলো না, তাহলে সে ভ্যাকসিন ইজ নট সাকসেসফুল, তাহলে ওটা কোনো কাজেই লাগলো না। সো অ্যান্টিবডি ডেভেলপ করলেই হবে না, অ্যান্টিবডি ডেভেলপের সঙ্গে তার কয়েকটা পার্টও দরকার, সেটাই আমি বলে দিলাম। সেকেন্ড হচ্ছে, এত জানার দরকার নেই, জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, এক ধরনের টি সেল, তাকে বলা হয় সাইটোটক্সিক টি সেল। এই টি সেলটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় যদি, তাহলে কিন্তু যে ভাইরাল ইনফেক্টেড সেলকে সে গিয়ে কিল করতে পারবে। তার মানে দুটো মেজর স্ট্র্যাটেজি, একটা হচ্ছে অ্যান্টিবডি ডেভেলপ করবে, সে বাইন্ড করবে ফরেন পার্টিকেল, এই ক্ষেত্রে ভাইরাসের সঙ্গে, এবং তাকে কিল করবে। কিল করার ক্ষমতা থাকতে হবে, লঙ্গার লাস্টিং অ্যাক্টিভিটি থাকতে হবে, অ্যান্টিবডিটা শরীরের মধ্যে অনেক দিন থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটটা যেন তৈরি হয়, কারণ এই সাইটোটক্সিক টি লিম্ফোসাইট ঠিক যে সেলের মধ্যে ভাইরাস ঢুকে আছে তাকে কিল করার ক্ষমতা রাখে। সো দিস আর দি টু স্ট্র্যাটেজিস। মানে আমি যেভাবে আমি তৈরি করি না কেন, আমাকে এই দুটো প্যারামিটার দেখতে হবে। তো এইভাবে দেখে ভ্যাকসিন ডেভেলপমেন্ট হয়ে গেল, টেস্টিং এর বিভিন্ন ফেজ আছে, আমি ডিটেলসে যাব না, টাইমও শর্ট। ল্যাবরেটরি অ্যানিমাল স্টাডি হয়, এক্সপ্লোরেটরি ফেজ আছে, প্রি ক্লিনিক্যাল স্টেজ আছে, চ্যালেঞ্জ স্টাডিজ আছে, এরকম অনেক ব্যাপার আছে, দরকার নেই। এবার ফেজ 1 ট্রায়াল খুব ছোট ছোট গ্রুপে নিয়ে করা হয়, ব্লাইন্ডেড নন ব্লাইন্ডেড করা হয়। ফেজ 2 ভ্যাকসিন ট্রায়াল আরো বড় বড় নাম্বারে করা হয়। এবার ফেজ 3 ট্রায়াল, যেটা ম্যাক্সিমাম হয়েছে আমাদের ইন্ডিয়াতে, এখানে 1000 থেকে 10,000 পিপল। এবার 10,000 পিপল অনেক জায়গায় হয়নি, তো এখন কি হচ্ছে, বেসিক্যালি উই আর মানে টেস্টিং হচ্ছে, সোজা কথা, এখন ভ্যাকসিন নিয়ে টেস্টিং হচ্ছে। তারপরে অ্যাপ্রুভাল, এবার অ্যাপ্রুভাল এবং লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, কারণ দি ওয়ার্ল্ড ইজ অ্যাট রিস্ক। এত তাড়াতাড়ি কোনো সময় মানে কোনো ভ্যাকসিন অ্যাপ্রুভাল পায় না, পাচ্ছে কারণ ওয়ার্ল্ড ইজ অ্যাট রিস্ক। সো ইউ নিড টু ডু সামথিং। সো ফেজ 3 কমপ্লিট ট্রায়াল হওয়ার পর হয়েছে ফেজ 3 ট্রায়াল, কিন্তু নট অ্যাট এ হিউজ লেন্থ, আরো টাইম ধরে করতে হয়। তার মানে একটা স্প্যান, আমি যদি বোঝাই, একটা নর্মাল ভ্যাকসিন ডেভেলপের টাইম লাইন যদি হয়, ইটস ক্লোজ টু 10 to 15 ইয়ার্স লাগে। এই যে ভ্যাকসিন গুলো যেগুলো আজকে আমি দেখালাম, যেগুলো সায়েন্টিস্টরা ডেভেলপ করেছে, দ্যাট ডাজ নট কাম ইন 1 day or 1 year. It takes minimum 10 to 15 years to come in the market. তাহলে এক বছরে কি করে হলো? কারণ আমরা এখানে অনেক স্টেপ, ছোট ছোট স্টেপ করে ফেলেছি। 100টা দরকার 10 জন নিয়েছে, হয়তো 1000 দরকার 100 জন নিয়েছে, কমিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করেছে, যাতে চট করে একটা ইনিশিয়াল বেনিফিট দেওয়া যায়। সো ইটস নট এ টোটাল ফুল প্রুফ কেস এট দিস মোমেন্ট। হতেই পারে না, একটা 10-15 ইয়ার্স এর টাইম ফ্রেম কে আমি এক বছরে আনতে পারি না। ইট উইল টেক অ্যাট লিস্ট 3-4 ইয়ার্স, যতই আমি শর্ট করি। তো সেটাই আমি বলছি। সো ইন্ডিয়া ইন দি ভ্যাকসিন হান্টে খুবই পজিটিভ। মোর দ্যান 155টা ভ্যাকসিন ক্যান্ডিডেট, মানে আমরা ইন্ডিয়ান সায়েন্টিস্টদেরকে যাই বলি না কেন, দে হ্যাভ ডান বেস্ট অফ বেস্ট ইন দি হোল অফ দি ওয়ার্ল্ড উড সি। 155টা ভ্যাকসিন ক্যান্ডিডেট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা দুটো নিয়ে খুব কথা বলছি, কোভ্যাক্সিন আর কোভিশিল্ড,
কিন্তু 155টা আমাদের হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে দুটো তো টোটাল ইন্ডিজেনাস, তার মধ্যে কোভ্যাক্সিনটা তো আমরা জানি হায়দ্রাবাদ বেস, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ভার্সন অফ দি ভাইরাস, মানে ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এটা ফেজ 3 ছিল, নাও ইন ইউজ, এখন ইউজ করা আছে। তাছাড়া জাইডাস ক্যাডিলা আছে, ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড আছে, মায়ানভাক্স আছে, এরা প্রচুর ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজ চলছে। যেটা আমরা বারবার বলছি যে কোভিশিল্ড, অ্যাস্ট্রাজেনেকা যেটা সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করছে, এর কিন্তু অ্যাডিনো ভাইরাস ভেক্টর ভ্যাকসিন, এত বুঝতে হবে না, পরে আসছি ওটাতে। এটা ফেজ 3 করে নাও ইন ইউজ চলছে, খুব ভালোই কাজ করছে। এখনো অব্দি স্ট্যাটাস রিপোর্ট কোভিশিল্ডের খুবই ভালো। রাশিয়ার একটা ক্লেম করেছিল, সেটার তারপরে কোনো রিপোর্ট নেই। তাহলে দি রে অফ সানশাইন ফর কোভিশিল্ড, এটার সব থেকে বড় পজিটিভ ব্যাপার হচ্ছে সেফটি কনসার্নটা ম্যাক্সিমাম, নো মানে ভ্যাকসিন রেস নো সেফটি কনসার্ন, মানে কোনো কিছু নেই। এর খুব সুন্দরভাবে অ্যান্টিবডি তৈরি করেছে, নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করছে, এ সাইটোটক্সিক টি সেল তৈরি করছে, যার ফলে কোভিশিল্ডটা এতটা প্রাধান্য পেয়েছে। কিন্তু এটা বলেই শেষ করব যে একটা জিনিস জেনে রাখা দরকার, দি রে অফ সানশাইন কোভিশিল্ডে আছে ডেফিনেটলি, কিন্তু কোভিশিল্ডটা দেখুন কত কমপ্লেক্স ওয়েতে বানানো। এটা একটা কিন্তু রিকম্বিনেন্ট ভাইরাস, কেমন, যার রেপ্লিকেশনটাকে তুলে দেওয়া হয়েছে, মানে আরএনএ যাতে একটা শরীরে গিয়ে রেপ্লিকেট করে আরেকটা না ভাইরাস তৈরি করতে পারে, সেই জায়গাটাকে আনা হয়েছে। কোথাকার ভাইরাস ছিল সেটা? সেটা শিম্পাঞ্জির শরীরে অ্যাডিনো ভাইরাস ভেক্টর থেকে তোলা আছে, বোঝা যাচ্ছে? শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস ভেক্টর, তার মধ্যে কি ঢোকানো আছে দেখুন। আমাদের যে সার্স করোনা ভাইরাস স্পাইক, এই যে স্পাইক প্রোটিন, যেটা আমি বারবার বলছিলাম দি চয়েস, যেটা আমাদের কোভিশিল্ডে আছে, তার শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস ভেক্টর। অ্যাডিনো ভাইরাস ভেক্টর মানে ওটা একটা যার মাধ্যমে এটা যাবে শরীরে, এবং সার্স করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন। শুধু তাই নয়, এটাকে নিয়ে আবার জেনেটিক্যালি মডিফাইড হিউম্যান এমব্রায়োনিক একটা কিডনি সেলস আছে 293 হেক 293 সেল, তার মধ্যে এটাকে তৈরি করা হয়েছে। দুটো ডিফারেন্ট পার্ট, একটা শিম্পাঞ্জির ভেতরে অ্যাডিনো ভাইরাস ভেক্টর, আর একটা হচ্ছে সার্স করোনা ভাইরাস স্পাইক 2 ভেক্টর। দুটোকে অ্যালাইন করে তৈরি করে এই প্রোডাক্টটা এখন দেয়া হচ্ছে, খুবই ভালো কাজ করছে। এটা কিন্তু জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ঠিক আছে, ইটস এ জিএমও। সো এটা অনেকেই জানে না, জাস্ট ডিটেইলিং করে বললাম। সো দিস ইজ দি রে অফ সানশাইন কোভিশিল্ড, এবং আমি এটাই বলবো, ইউ নো অল দি ট্রিক্স, কি করলে করোনা হবে না, এইগুলো সবাই জানে, এইগুলো আমি আর বলতে চাই না। সো উইথ দিস নোট, আই থ্যাংক দি ডিপার্টমেন্ট, the total college, the principal of this college, Dr. Rumpa Das, the IQAC coordinator, jara jara achen, NSS of this college, and everybody to give me an opportunity to talk in front of you. If you have any question, you can ask me. So hope is being able to see that there is a light despite all of the darkness. Okay, with this note, I will thank you all. So AstraZeneca ta এই জন্য এতটা সাকসেস পেয়েছে। স্যার আমি একটা কোশ্চেন করব। আমি তার আগে একটু থ্যাঙ্কসটা দিয়ে দিতে চাইছিলাম। আই এম শিওর দ্যাট দেয়ার আর আ লট অফ কোয়েশ্চেন্স, but I really thank you, Dr. Shantanu Pal, for this brilliant and this very enlightening discourse. And I'm sure, as you can already see, that our moderator, she herself is bursting with questions, and I'm sure there are also other questions. আমি একটু হয়তো বেশি বায়োলজি বলে দিলাম, কারণ আমার মনে হয় না এইটুকু বায়োলজি আমরা সত্যি আমাদের জানা দরকার বোধহয়, কারণ মিডিয়ার যারা পড়ছে তারা তো বায়োলজি জানে না, তারা একটা গল্পকে গল্প বানিয়ে দিচ্ছে। কি গল্প আমাদের একটু প্রয়োজন ছিল, মানে ধারণাটা স্বচ্ছ হওয়ার জন্য, মানে মিডিয়াতে তো বিভিন্ন ধরনের হচ্ছে সেই জন্য। হ্যাঁ, প্লিজ সংযুক্তা, গো অ্যাহেড উইথ দ্য কোয়েশ্চেনস। না মানে আমি ওই মিডিয়ারই একটা আলোচনার প্রেক্ষিতে আপনাকে যা জিজ্ঞেস করছি, যে নতুন যে স্ট্রেন বেশি এফেক্টিভ হচ্ছে, সেক্ষেত্রে কি এরকম একটা, মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে মাঝে মাঝেই নানান আসে তথ্য, তার থেকে মানে এরকম একটা পেয়েছিলাম যে কোভ্যাক্সিনটা বেশি কার্যকরী কোভিশিল্ডের থেকে এই নতুন স্ট্রেনের ক্ষেত্রে, এটা কি কোনো বাস্তবতা? বলি আপনাকে, এটা বলি এই প্রথম পার্টের কোশ্চেনে, যে যেহেতু একটা ভ্যাকসিন ডেভেলপ করতে প্রচুর ভ্যাকসিন ডেভেলপ হয়েছে পৃথিবীতে, হ্যাঁ, এডওয়ার্ড জেনার থেকে আরম্ভ করে
প্রচুর ভ্যাকসিন ডেভেলপ হয়েছে, সেগুলো একদিনে হয়নি, ইট টুক অ্যাটলিস্ট 10 ইয়ার্স। ঠিক আছে, সেই 10 ইয়ার্স কে আমরা 1 ইয়ার্সে নিয়ে এসেছি। কারণ কি, উই হ্যাভ দ্যাট নলেজ। এত 200 বছরের ভ্যাকসিন ডেভেলপমেন্ট নলেজ কিন্তু পৃথিবীর সায়েন্টিস্টদের মধ্যে আছে। এখানে ডাক্তারদের কাজ হচ্ছে চিকিৎসা করা, সায়েন্টিস্টরাই আবিষ্কার করেছে ভ্যাকসিন। তা ন্যাচারালি সায়েন্টিস্টদের কিন্তু সেই জায়গাটা আছে, হাউ টু ডিসকভার ভ্যাকসিন, এবং অনেক প্রোটোকল যেগুলো আগে গভর্নমেন্টের ঘরে গিয়ে আটকে থাকতো সেগুলোকে ফাস্ট করা হয়েছে, সুপার ফাস্ট করা হয়েছে, কিছু কিছু মডালিটিস কমিয়ে দিয়ে একটা ভ্যাকসিন বার করা হয়েছে, এবং ভালোই বার করা হয়েছে। ইটস নট যে আচমকাটা ফালতু জিনিস নয়, খুবই ভালো জিনিস বার করা হয়েছে। কিন্তু এই ভ্যাকসিনের থেকে এটা ভালো এটা খারাপ সেই জায়গায় আসতে গেলে সবাইকে এখন 1 বছর এই ভ্যাকসিন নিতে হবে। তার যে রিপোর্ট আসবে, ঠিকঠাক রিপোর্টটা, সেটাকে অ্যানালাইসিস করলে বোঝা যাবে। এটাই তো বলছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ফেজ ট্রায়ালটাই চলছে বলতে পারে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে। মানে যতক্ষণ না হিউজ পপুলেশনে এটা যাবে, অলরেডি 1 crore চলে গেছে, 1 crore পজিটিভ হয়ে গেছে আমাদের ভ্যাকসিনেশন। তাদের কি এফিকেসি, কতজন মারা গেল, কতজনের কি কমপ্লিকেশনস হচ্ছে, এখন অ্যালার্জি থাকলে তার নেবে কি নেবে না, হ্যাঁ এই জায়গাগুলো তো এখনো ক্লিয়ার নয়, বা কোন অ্যালার্জিতে রিয়াক্ট করে দিচ্ছে। হ্যাঁ, অনেকে মারা যেতে পারে, নাও যেতে পারে, কে যাবে না যাবে সেই জায়গাটা এখনো ঠিক হয়নি, কারণ এখন জাস্ট ইনফ্যান্সিতেই আছে। বলুন। হ্যাঁ, মানে সময়ের সাথে আরো তাহলে ডেটাগুলো অ্যানালিসিস করলে আরো ধারণাটা স্পষ্ট হয়। বারবার বলছি যে এটা তো মিডিয়া নয়, মিডিয়াতে একটা মানুষ যা খুশি বলে দিতে পারে, তার কোনো বেস নেই। কিন্তু যখন সায়েন্টিস্টরা বলবে, তার কাছে ডাটা দরকার, যে আমি 1000 জনকে দিলাম কি আমি 1 লাখ জনকে দিলাম, তার রিপোর্ট কি বলছে, কতজন তার মধ্যে মারা গেল, কতজনের কি কি কমপ্লিকেশন হলো, কতজনের কিছুই হলো না, তাদের বডি হেলথ সিস্টেম কি ছিল, সবকিছু প্যারামিটার অ্যানালাইসিস করলে মিনিমাম 6 মাস এটা ডাউনস্ট্রিমে গেলে তখন একটা আইডিয়া পাওয়া যাবে যে হুইচ ওয়ান ইজ গিভিং মাচ মোর গুড রেজাল্ট। 6 মাস না গেলে কিছুই হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু কোয়েশ্চেন করবেন স্যারকে? করতে পারি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার, মানে আমি আজকেই যা শুনলাম একটা কথা, ওটা একটুখানি আপনার থেকে জানতে চাইছি। আমার ছেলে 2.5 বছর বয়সী, ওর কোভিড পজিটিভ হয়েছিল, তো এখনো ঠিক আছে। এবং একজন বলছিলেন যে যেহেতু ওদের নিউমোকক্কাল বা আদার্স নানান ভ্যাকসিনেশন ওদের চলে, তো সেকেন্ড ওয়েভ যেটা আসছে বা এসে গেছে, ও অনেক অ্যান্টিবডিও ডেভেলপ হয়ে গেছে যেহেতু কোভিড হয়ে গেছে, অ্যান্ড এই নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া আছে বলে ও সেফার আছে। মানে সেটা কতটা সেফ, মানে আমি তো বাড়িতেই রাখছি, কিন্তু তার সত্ত্বেও তো হয়েছিল, সে যে কোনো ভাবেই একবার কারোর শরীরে, এখন ব্যাপারটা কি হচ্ছে না, এটা হচ্ছে আরএনএ ভাইরাস, এর যারা বায়োলজিটা বোঝে, এর কিছুই বোঝা যায় না। মানে এত মিউটেশন করে, মিউটেশন মানে এক একটা পার্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা এটিজিসি মানে ডিএনএ এর যদি একটু মনে থাকে যে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানোসিন, সাইটোসিন, এটিজিসি ছিল তো, তা সেখানে একটা করে 3টে নিয়ে একটা করে অ্যামাইনো অ্যাসিডকে সিনথেসাইজ করে। তা একটা ধরুন সিনথেসিস ভুল হলো, অ্যালানিনের জায়গায় অ্যালানিন না তৈরি হয়ে লাইসিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেল। তাহলে সেটা হলে দেখা যাচ্ছে যেরকম এখন ইউকের যে নিউ স্ট্রেন 501 নম্বর একটা অ্যামাইনো অ্যাসিডে চেঞ্জ হলো, এই 501 নম্বর একটা অ্যামাইনো অ্যাসিডে স্পাইক প্রোটিনে চেঞ্জ হওয়াতে কি হলো, সেটা আরো বেশি ওই যে বললাম কন্টেজিয়াস হয়ে গেল, লেথাল হয়ে গেল। এবার তার মানে কি হচ্ছে, আমি ভ্যাকসিন নিয়ে বসে আছি, আমার অ্যান্টিবডি ডেভেলপ হয়ে গেছে, কিন্তু আমি এই যে নিউ স্ট্রেনটা তৈরি হলো তার এগেইনস্টে আমি প্রোটেক্টেড নই, হতেই পারে। আচ্ছা, সেই জন্য কিন্তু আমি এটা বলি, ভ্যাকসিনের থেকেও আপনাদের বললে মনে থাকবে যে মামস, মিসেলস, হাম এগুলো তো প্রায় হয়, হয়তো আগে তো খুবই হতো। তা দেখবেন যে কোনো মহিলার যদি হয়েছে, তারপরে সে কনসিভ করেছে, তার কিন্তু বাচ্চারা 6 মাস কোনো 6 বছর কোনো মামস, মিসেলস এইসব কিচ্ছু হয় না। কারণ ওটা হচ্ছে এটা আরেকটা প্যাসিভ ইমিউনিটি, মার শরীর থেকে বাচ্চার শরীরে যায়। এবার বাচ্চার যেতে হয়েছে, কোনো অসুবিধা নেই, ঘরেই থাকবে প্রোটেকশন নিয়ে, কোনো অসুবিধার কিছু নেই। তবে কি বলছে যে যেহেতু এটা আরএনএ ভাইরাস, এত মিউটেশন হচ্ছে, হ্যাঁ, সেই জন্য এখন যেটা ডেভেলপ করছে, এটা তো ফার্স্ট স্টেজ ভ্যাকসিন ডেভেলপ করেছে, এরপরে করছে যে মাল্টি এপিটোপ ভ্যাকসিন, মানে যতই ও তার নেচার চেঞ্জ করুক, আমরা ওকে ধরে ফেলবো, মানে আমরা অ্যান্টিবডি এমন তৈরি করব
শরীরের মধ্যে, সে ওকে ধরে ফেলবে। এখন নতুন কনসেপ্টে আবার আরো চলছে কাজ, সেটা হচ্ছে মাল্টি এপিটোপ ভ্যাকসিন। বোঝা যাচ্ছে, এটা আস্তে আস্তে চলছে, একদিনের কাজ নয়, কারণ ভাইরাসও চেঞ্জ করছে। যেরকম ইনফ্লুয়েঞ্জা কি আপনি আটকে রাখতে পারবেন না। ইনফ্লুয়েঞ্জা আমারও হবে, আপনারও হবে, সবাইদেরই হবে, আরএনএ ভাইরাস। সেরকম এই করোনা ভাইরাস, যাদের আজকে মনে হচ্ছে আমরা পজিটিভ না, আমরা ডেফিনেটলি পজিটিভ। যে বাইরে বেরিয়েছে সে করোনা ভাইরাস অ্যাটাক হয়নি, হতে পারে না। ওই মাস্ক পরে তো করোনা ভাইরাস সেইভাবে আটকানো যায় না, কিন্তু কথার মাধ্যমে যাতে কোনো এরোসলে না চলে যায়, সেই এরোসল থেকে আটকানোর জন্য আমরা মাস্কটা পরছি। কিন্তু যে মাস্কই পরি না কেন, একদম প্রপার N95 ছাড়া এ ভাইরাসের যে সাইজ আছে, আপনি 10টা মাস্ক পরেও বসে থাকলে ভাইরাস যদি থাকে, হাওয়া যদি থাকে, আপনার নাকের মধ্যে দিয়েও ঢুকে যায়। বোঝা গেল? সে ভাইরাসের যে সাইজ আছে, ওই মাস্ক পরে কিছু হবে না। মাস্ক পরে এটাই হবে, পড়তে হবে, ওটা না পড়লে আরো ক্ষতি। কারণ এই যে কথা বলি, কথার মাধ্যমে আমার মধ্যে যদি থাকে ভাইরাসটা, থ্রু এরোসল, এটা আমরা দেখতে পাচ্ছি না, প্রচুর হালকা হালকা এরোসল বেরোয় একটা মানুষের সঙ্গে একটা মানুষের কথা বলার সময়। সেই এরোসলের মাধ্যমে কিন্তু সে অ্যাটাক হয়ে যাবে। সেই জন্যই মেন কাজ হচ্ছে ভাইরাসের। আর N95 পরে আপনি 1 ঘন্টার বেশি থাকতে পারবেন না, আপনি হাইপক্সিয়া হয়ে আপনার শরীরে অক্সিজেন কমে গিয়ে মারা যাবে। ডাক্তাররা পরে কাজ করে আবার খোলে, আবার কাজ করে আবার খোলে, বেশিক্ষণ থাকা যায় না। যার ফলে দেখবেন যে যখনই কেউ অনেকক্ষণ মাস্ক পরে থাকে, কি হয়, শরীরে একটা ব্রিদিং প্রবলেম হয়। তো এক একজনের এক একটা হয়, ব্রিদিং প্রবলেম হবে। কারণ আপনি যদি যখন দেখেন অক্সিমিটারে যদি আপনি দেখেন, দেখবেন আপনার স্যাচুরেশন অফ অক্সিজেন কমে গেছে, 94-95% হয়ে গেছে। এটা 98% হওয়ার কথা, থাকার কথা, স্টেবল অ্যাটলিস্ট। দেখবেন আপনি বেশিক্ষণ মাস্ক পরে গেলে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কারণ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে আপনার শরীরে, অক্সিজেন কমে যাচ্ছে। আর আপনার তো অক্সিজেন দরকার, 98% অক্সিজেন দরকার ব্লাডের মধ্যে। সেজন্য বেশিক্ষণ মাস্ক পরে ঘোরার পর ঘরে এসে খুব ভালোভাবে ব্রিদিং করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা আমাদের ছাত্রছাত্রী এবং এই বয়সী অনেককেই আমি দেখি। আজকে এখন দীপশিখা যে প্রশ্নটা করলো, ওর ছেলে খুব ছোট্ট, 2-2.5 বছর বয়সে। কিন্তু আমার প্রশ্নটা আরেকটু বড়, যারা যেরকম 5 থেকে 20 বা তারও বেশি। কারণ ভ্যাকসিনেশন যেটা হচ্ছে, সেটা অবভিয়াসলি সব থেকে ভালনারেবল গ্রুপ যেটা, সেটা তাদেরকে আগে দেওয়া হলো। তারপরে কোমরবিডিটিস যাদের, তাদের এখন 45 থেকে শুরু হয়েছে। কিন্তু আমাদের অনেক ছেলে মেয়েরা, যারা আমাদের কলেজের ছাত্রছাত্রী, অন্যান্য কলেজের ছাত্রছাত্রী, বা বাড়িতেও যে সমস্ত আমাদের যাদের ছেলে মেয়েরা ওই বয়সী, মানে বিলো 25 যদি ধরি, তো তাহলে এদের কি সত্যি সত্যি মানে এক্ষুনি কোনো ইমিউনাইজেশন প্রয়োজন আছে? মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি, বিকজ আমাদের অনেক ছেলে মেয়েরা পরীক্ষার সময় চলে আসে, হয়তো মাস্ক পরলো না, বাইরে বসে। এত ভ্যাকসিন প্রথম কথা তৈরি নেই যে ওদেরকে দেবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি আমার ভ্যাকসিন থেকেও থাকে, আমি কিন্তু এই ভ্যাকসিনের 100% এফিকেসি জানি না। মানে আমি 10% এফিকেসিও জানি না যে এই ভ্যাকসিন কি করবে আগামী দিনে। আমরা জানছি কিছু স্মল রিপোর্ট হয়েছে যে ভালো কাজ করছে। স্মল আর 1 কোটি কিছুই না। এটা যখন 10 কোটিকে দেওয়া হবে, তারপরে তাকে 6 মাস মনিটর করা হবে, তখন বোঝা যাবে যে এর আফটারমাথ কি ছিল, কতজন লোক মারা গেছে, ইনস্ট্যান্ট কতজন লোক মারা গেছে, কার কি প্রবলেম হয়েছে, কেউ তো বলতে পারছে না। এটা তো ফরেন পার্টিকেল ঢুকছে শরীরে। আজকে মিসেলস, মামস, এদের এগেনস্টে করতে গিয়ে 10-15 বছর তো এই জন্যই লেগেছে, তাই না? এটা কি বলা যায় যে ওরা কম্পারেটিভলি সেফ? মানে 100% ওদের ইমিউনিটি এখন যা আছে, তাতে বাইরের থেকে আর ভ্যাকসিনেশন প্রোগ্রাম এই মোমেন্টে না করলেও একটু প্রোটেকশন দিতে হবে, প্রোটেকশনটা নিতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। যে সবাই গিয়ে রেস্টুরেন্টে খাচ্ছে, এইগুলোকে কমাতে হবে। বাড়িতে বসে সেই রেস্টুরেন্টের খাবারই বাড়িতে বসে গরম করে খান। হ্যাঁ, যদি খেতে ইচ্ছে করে যে ডোমিনোস পিৎজা, তাহলে অর্ডার দিয়ে খেতে হবে, ওইখানে গিয়ে খেলে হবে। এটা মানে এটা হচ্ছে সচেতনতা। এটা মিডিয়া থেকে ভালো করতে পারে, মানে সতর্ক হতে হবে।
হতে হবে, আরো সতর্ক হতে হবে, কারণ ঘুরে বেড়াচ্ছি আমার নেই ওর নেই বললে হবে না। যখনই একটা গ্রুপ গ্যাদারিং হবে বাড়িতে, বলবো গ্যাদারিং হলে আমি বলবো যাদের বাড়ি আছে তারা ছাদে গিয়ে গ্যাদারিং করুন, ওপেন স্পেসে করুন, আর তাহলে মাস্ক পরে করুন। একটা ছোট কনফাইন্ড এরিয়াতে থাকা ভালো না বেশি জনকে নিয়ে বেশিক্ষণ টাইম, কারণ কার কি আছে তো আপনি জানেন না। রাইট, এটার কন্টিজিয়াস রেটটা কম, আর নট ভ্যালু 2 থেকে 3 বলে এটা মেকআপ হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, মানে একটা ফরেন পার্টিকেল ভ্যাকসিনেশন হিসেবে এখনো ওটা টেস্টিং এর, এখনো আরো 1 বছর পরে গিয়ে মানে 2022 থেকে বলা যাবে যে এই ভ্যাকসিনেশন প্রসিডিওরটা কতটা সাকসেস বা কতটা এফিকেসি ছিল ভ্যাকসিন। এফিকেসি ছিল, কারণ সেই জায়গাগুলোই তো আবার এই ডাটা উঠছে। আবার যারা বানাচ্ছে সেরাম ইনস্টিটিউট আবার এই এফিকেসিটা যাতে আরো বাড়ে, কোথায় কোথায় ল্যাকুনা যেটা তো জানে না। মানে সেই জন্য ওল্ডার পপুলেশনে কি হয়, ওদের ইমিউন রেসপন্সটা একটু স্লো হয়, যার ফলে যদি কোনো একটা ইমিউন রেসপন্স খুব মারাত্মক স্পার্কও হয়, ওদের ক্ষেত্রে ইমিউন সেল গুলো যদি একটু ওল্ডার হয়ে গেছে তা ন্যাচারালি একটু স্লো হয়। সেটা দেখবেন ম্যাক্সিমাম ওল্ডার পপুলেশন মারা যায়নি, ভ্যাকসিনেশন করতে গিয়ে ওল্ডারদের এফেক্টটা কম হয়েছে। ম্যাক্সিমাম এফেক্ট হয়েছে 50 থেকে 55 এ, যাদের ইমিউন সিস্টেম যথেষ্টই আছে। এবার একটা ফরেন পার্টিকেল ঢুকছে, তার সঙ্গে একটা সিস্টেমে, বা আমি তো জানি না আমার শরীরে অ্যান্টিবডি আছে কি না, এই জায়গাটা থেকে আর একটু হয়ে যাচ্ছে। আর কারো কি কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল, অর্ঘ্য বলছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। শান্তনুবাবু, একটা খালি প্রশ্ন, যে এখন যে পরিস্থিতি চলছে ভোট, এবং যেটা আমরা অবশ্যই তার সঙ্গে যুক্ত রয়েছি ভোট কর্মী হিসেবে বা নানাভাবে, 10 তারিখে আরো কয়েক দফা রয়েছে, এক্ষেত্রে আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য আমরা কি করতে পারি? না, আপনি যদি ভোটের ডিউটি পড়েছে, ডিউটিও পড়েছে, বা ভোট দিতে গেলেও তো সেই লাইন ওই 6 মিটার দূরে তো হচ্ছে না, কিছুই তো হচ্ছে না, মানে যা বলা হয় তা তো হয় না। সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস এর ব্যাপারটা তো থাকতেই হবে। আমি বলবো এখন যেহেতু স্পাইক প্রচন্ড হাই এই মোমেন্টে, হ্যাঁ অলরেডি গত বছরের তুলনায় এবছর প্রায় আরো ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। 1,05,000 হয়ে গেছে গতকাল। হ্যাঁ 1,05,000, 1 লাখ ক্রস করেনি আগের বছর, গত বছর ক্রস করে। কারণ বিকজ অফ কেয়ারলেস, এবং আমি পলিটিক্যাল কোনো বলবো না, কিন্তু আমি বলছি বিকজ অফ কেয়ারলেসনেস এবং ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। ঠিক আছে, তা এখন নিজেকে কিছুই না, মাস্ক পরে যেতে হবে। আমি হ্যান্ড স্যানিটাইজারটা বেশি ইউজ করতে বারণ করি, কারণ ওর মধ্যে কি আছে, কোন কোম্পানি কি বানাচ্ছে এটা বলা খুব টাফ। তবে বেটার হয় যদি কারোর কাছে 70% অ্যালকোহল থাকে, তাহলে দ্যাট ইজ বেস্ট। তার সঙ্গে একটু গ্লিসারিন দিয়ে, এটা অনলাইনে ফর্মুলেশন গুলো আছে। তা না হলে বাড়িতে আমি বলবো জাস্ট লাইফ বয় সোপ, একদম লাল, খুব কম টাকায় পাওয়া যায়, লাইফ বয় সোপ দিয়ে একদম হাত ধোবেন আর বাড়িতে গিয়ে খাবেন। হ্যাঁ, কারণ লাইফ বয় সোপে যে ডিটারজেন্টটা আছে মেনলি কি করে, ভাইরাস পার্টিকেল যদি আপনার লেগে থাকে তাহলে সোপ হলে পরে ওই যে ডিটারজেন্টটা থাকে সঙ্গে সঙ্গে ওটা ফেটে বেরিয়ে যাবে, তা ন্যাচারালি আর ভাইরাসের এটা থাকলো না। তা সেই জন্য ওই কস্টলি সব দিচ্ছি, তাতে আমাদের শরীরে স্কিনে কি প্রবলেম হবে আগামী দিনে উই ডোন্ট নো। মানে কে কি ভেজাল এই মার্কেটে কে কি দিয়ে যাচ্ছে তো আমরা জানি না, তার কোনো ট্র্যাক রেকর্ড নেই, কোনো কিছুই নেই গভর্নমেন্টের দিক থেকে। সেই জন্য অ্যাকচুয়ালি থাকার কথা হচ্ছে অ্যালকোহল, 70% অ্যালকোহল থাকবে, গ্লিসারিন থাকবে, এগুলো থাকবে, কিন্তু সেগুলো তো থাকে না, অ্যালকোহলের তো প্রচুর দাম। হ্যাঁ, সেগুলো দিয়ে যদি বানায় তো প্রচন্ড কস্টলি হয়ে যাবে। যে টাকায় দিচ্ছে এখন হ্যান্ড স্যানিটাইজার, আমার মনে হয় না অ্যালকোহল বেস খুব একটা আছে। সে নয় বলবো যে একদম পাতি সাবান, একদম সাবান, লাইফ বয় ইজ বেস্ট দেন এনিথিং। সাবান দিয়ে তো হাত ধুয়ে খাওয়া দাওয়া করবেন, সেরকম অফিসিয়াল স্পেসে গিয়েও সাবান দেবেন, আর ডিউটিও যদি পড়ে নিজের সাবান নিজে ক্যারি করবেন, খাবারের জল নিজে ক্যারি করবেন, কে দিচ্ছে খাবারের জল ওটা বিশ্বাস করবেন, এটা আমি বলবো। এখন কারো যদি রিমোট লোকেশনে পড়ে সে কত খাবারের জল নিয়ে যাবে সেটাও ব্যাপার। কিন্তু সেটাই বলছি, মানে এই জায়গাগুলো নিজের প্রিকশনস রাখতে হবে, আর একটু ডিস্টেন্স তো মেনটেন করতে হবে, লাইনটাকে মেনটেন করাতে হবে আর কি, যতটা পারা যাবে।
এগুলো তো আছে, এর মধ্যেই চলছে আর কি। থ্যাংক ইউ স্যার। আর স্টুডেন্টদের কোনো ইয়ে নেই, স্টুডেন্টরা কি সব ঘুমিয়ে পড়েছে? স্যার আই হ্যাভ আ কোশ্চেন। হ্যাঁ বল বল। হ্যাঁ স্যার, বলছি কি আমি যদি মানে কোভ্যাক্সিনটা নেওয়া হয়, যেটা কোভ্যাক্সিন বা কোভিশিল্ড যেটাই হোক, দিলেন, তারপরে কি আমার চান্স থাকে আমার কোভিড হবে? না, ওদের তো অলরেডি রিপোর্ট তো আছে যে ভ্যাকসিন দেওয়ার পরও কোভিড হয়েছে, এটা তো রিপোর্ট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, যে কেন বলছি এটার বায়োলজিটা যদি হয় যে আরএনএটা হচ্ছে মেইন জেনেটিক মেটেরিয়াল, আরএনএটা আবার আছে সিঙ্গেল স্ট্র্যান্ড পজিটিভ, মানে পজিটিভ সেন্সে আছে, এর মিউটেশনটা মডারেট আছে। এবার মিউটেশন এমন একটা জায়গায় হলো যে ওর যে স্পাইক প্রোটিনের যেটার উপর দাঁড়িয়ে ভ্যাকসিন তৈরি করেছিল, সেই স্পাইক প্রোটিনের সেই জায়গাটাই চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি ধরুন আপনার কপালের একটা পোর্শনের এগেনস্টে ভ্যাকসিন বানিয়েছিলাম, যাতে আপনি ঢুকলে পরে আপনার ওই কপালটা দেখলে আমি চিনে যাব আপনি ঢুকেছেন, কিন্তু একবার বা দুটো চোখকে আমি টার্গেট করেছিলাম, কিন্তু আপনার জায়গায় অন্য কেউ ঢুকে গেল, মানে মিউটেশন হয়ে গেল। চোখের যে জায়গাটা আমি স্ক্যান করেছিলাম, মানে ফিঙ্গার প্রিন্টিং এর মতো, সেই স্ক্যানারে আর ধরবে না। তা যদি না ধরে তখন আমার অ্যান্টিবডি বা ভ্যাকসিন থাকলেও তাকে আর চিনতে পারবে না। এই জন্যই তো বললাম যে মাল্টি এপিটোপ, এই জন্যই বলছে যদি আমি একটা ভাইরাসের স্পাইক প্রোটিনও যদি হয়, বিভিন্ন ডোমেন অফ স্পাইক প্রোটিনের এগেনস্টে আমি ভ্যাকসিনটাকে এরা করেছে, তারপরেও মিস যাচ্ছে, অনেক অনেক এপিটোপ ঢুকিয়েছে, আরো এপিটোপ, এটাই তো হচ্ছে রিসার্চ, আরো কি কি এপিটোপ ঢোকালে পুরো ভাইরাসটা যে ফর্মেই ঢুকুক আমি ধরে ফেলবো। মানে অ্যান্টিবডি তখনই ধরবে যখন তার কাছে সেই খবরটা, সেই মার্কার গুলো থাকবে যে এই 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 ছাপ নিয়ে আসলে তাকে ধরতে হবে। সোজা কথা, এই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকলে সে হচ্ছে একটা ফরেন পার্টিকেল। মানে কি করে এটাকে ডিফারেন্সিয়েট করছে বিটুইন সেলফ অ্যান্ড নন সেলফ, মানে আমার শরীরে নিজের জিনিস না ফরেন পার্টিকেল। বোঝা গেছে? আর কেউ আছে? কয়েকজন চ্যাটে লিখেছেন, সেটা অবশ্য প্রশ্ন নয়, মোর অফ কমেন্টস। আপনি যদি একটু দেখে নেন, আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর এবং আমাদের লাইব্রেরিয়ান ম্যাডাম দুজনাই লিখেছেন। এছাড়া আমার মনে হয় ছাত্রছাত্রীদেরও খুবই উপকার হয়েছে আজকের এই আলোচনা থেকে। যাই হোক, কারোর যদি কিছু ভালো লাগে বা উপকার লাগে, ভালো লাগবে আর কি, সেইটাই। আর কি বলবো, আর একটু সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আর ঘোরাফেরা আমি প্রত্যেককে বলবো, বাচ্চাদের বিশেষ করে যারা স্টুডেন্ট, যেহেতু প্রচুর স্টুডেন্ট যুক্ত আছে, সবাইকে বলবো, কিন্তু স্টুডেন্টদেরকে বেশি বলবো যে ইভেন ইফ ইউ ডোন্ট গো আউট, ইউ গো আউট ফর অ্যাটলিস্ট 30 মিনিটস 40 মিনিটস ইন দি সান। কেন সূর্যের আলোতে না গেলে কি হচ্ছে, শরীরের যে ভিটামিনটা আছে, ভিটামিন D3, ওটা কমে যাচ্ছে। এবার ভিটামিন D3 যত শরীরে কমবে তত পড়তে মন বসবে না, পড়তে না বসলে কি হবে, সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকবে আর মোবাইলটাই মাথায় চলবে, যার ফলে পড়ার থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে ইয়াং জেনারেশন। এটার একটা জায়গা হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন বলে একটা হরমোন আছে, সেটাও কমে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে ভিটামিন D3 সিনথেসিস। এখন আমি বলছি প্রত্যেকটা স্টুডেন্টই যদি এখন ভিটামিন D3 মাপায়, দেখবে যে নর্মালের থেকে কম আছে, 100% বলে দিচ্ছে। ভিটামিন D3 যারা বেরোচ্ছে না ঘরের বাইরে, কমছে। আরেকটা যেটা ডিফেক্ট হয়ে যাচ্ছে চোখে, যারা বাইরে বেরোচ্ছে না তারা ছাদে উঠে দূরে তাকাবে, কারণ আইসাইটটা শুধু কনফাইন্ড হয়ে যাচ্ছে ছোট 4 দেয়ালের মাঝখানে, চোখ চিনতেই পারবে না দূরে কে আছে আর কদিন পরে। চোখের তো দোষ না, সে যদি 1 বছর একটা ছোট ঘরে বসে থাকে, সে তো একটা ছোট সাইটের মধ্যে ঘুরছে, তাকে তো দূরের কিছু দেখতেই দেওয়া হচ্ছে না। সো এইগুলো যতই করোনা আপ ডাউন হোক, নিজেকে আধ ঘন্টার থেকে 40 মিনিট বাইরে হাঁটতে হবে রোদের মধ্যে, এবং দূরের দিকে তাকিয়ে হাঁটতে হবে, দূরে দূরে তাকাতে হবে, তাকানোটাও একটু দরকার, কেন আইসাইটে এফেক্ট হচ্ছে বাচ্চাদের। বোঝা গেছে? আর তাহলে স্টুডেন্টরা সারাক্ষণ ফেসবুক দেখছে, এই করে যাচ্ছে, অল টাইম ফেসবুক, ইউটিউব নাই তো ফেসবুক।
এটা স্টুডেন্টদের একটা মেজর প্রবলেম। বাই দ্য ওয়ে, আজকের প্রেজেন্টেশনটা কিন্তু আমাদের কলেজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনার এই অত্যন্ত তথ্য সমৃদ্ধ যে প্রেজেন্টেশন, আমরা কালকে হয়তো এটাকে আপলোড করে দেবো, আপনাকে লিংকও পাঠিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, ওকে, বাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এখন আমি অনুরোধ করছি কলেজের এনএসএস ইউনিটের কোঅর্ডিনেটর প্রফেসর সুদীপ সরকারকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিচালনার জন্য। ধন্যবাদ ম্যাডাম। নমস্কার। আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। প্রথমেই আজকের বক্তা পরিতযশা অধ্যাপক তথা গবেষক ডক্টর শান্তনু পাল মহাশয়কে জানাই মহেশতলা কলেজের পক্ষ থেকে প্রণাম ও অকুণ্ঠ কৃতজ্ঞতা। মহেশতলা কলেজের ন্যাক টিম, এনএসএস ইউনিট এবং আইকিউএসি সেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষা ডক্টর রুম্পা দাস মহাশয়কে, যার উদ্যোগে আজকের ওয়েবিনারের আয়োজন সম্ভব হলো। আজকের সমগ্র অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করার গুরু দায়িত্ব পালন করেছেন আমাদের কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের অধ্যাপিকা সংযুক্তা মুখার্জি মহাশয়া। তাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই আমার অনুজপতি অধ্যাপক অয়ন পাল মহাশয়কে, যিনি এই পুরো আন্তর্জালিক অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করার ব্যবস্থা একা হাতে সামলিয়েছেন। ধন্যবাদ জানাই মহেশতলা কলেজের আইকিউএসি সেলের কোঅর্ডিনেটর ডক্টর সুচন্দ্রা ভট্টাচার্য মহাশয়কে। জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ জোহেদ মহাশয় আমাদের কাজে সব রকমের সহযোগিতায় হাত বাড়িয়েছেন, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এছাড়াও কলেজের প্রত্যেক শিক্ষক, শিক্ষাবন্ধু এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা তাদের উজ্জ্বল উপস্থিতি দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে পরিপূর্ণতা এনে দিয়েছেন। আমার অপার কৃতজ্ঞতা মহেশতলা কলেজের ন্যাক টিম কোঅর্ডিনেটর ডক্টর দীপা ভট্টাচার্য মহাশয়কে, যিনি অসুস্থতা এবং প্রতিকূলতা উপেক্ষা করে সব সময় দিদির মতো আমার পাশে আছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।